দর্শক আসসালামু আলাইকুম। সুনামগঞ্জের সাল্লা থেকে শুরু নরেন্দ্র মোদী কেন্দ্রিক ঘাত প্রতিঘাত, যার শেষ হলো বৃষ্টি প্রাণের বিনিময়ে। আমি একটু মিট করছি আপনাদেরকে। জি, আমার সাথে যুক্ত হয়েছেন, এই বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করার কথা ছিল, আলোচনা করার কথা ছিল, কিন্তু এরই মাঝে আজকে যে একটি ঘটনা একটু আগে ঘটলো সেটা হলো হেফাজতের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের আটককে আমরা দেখতে পেলাম, যে সে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে তাকে আটক করা হয়েছে। সাধারণ মানুষ মিলে তাকে আটক করেছেন, অভিযোগ করছেন যে তিনি একজন নারীকে নিয়ে সেখানে আটক হয়েছেন, এবং অন্যান্য দিক থেকে আবার আমরা বিভিন্ন ধরনের কথা শুনছি, এবং খোদ আল্লামা মামুনুল হক দাবি করছেন যে তার স্ত্রী সাথে ছিলেন। এখন এই নিয়ে আসলে আমরা একটু আলোচনা করব। সেই আমাদের আজকে সৌভাগ্যবশত ভাবে আমাদের সেই এলাকার, মানে যেখান থেকে আটক হয়েছে মামুনুল হককে আটক করা হয়েছে, সাধারণ মানুষ মিলে যেই জায়গা থেকে আটক করেছেন সেখানকার নির্বাচনী এলাকার এমপি সাহেব আমার সাথে রয়েছেন, বা নারায়ণগঞ্জের এমপি সাহেব আমার সাথে রয়েছেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মাননীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম বাবু আমার সাথে রয়েছেন নুরুল হক নূর, সাবেক ভিপি এবং গণ অধিকার সম্মানিত আহ্বায়ক, এবং আমার সাথে যুক্ত হবেন হেফাজতের শীর্ষ নেতা এবং হেফাজতের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব হারুন ইজহার। তিনি এক্ষুনি আমার সাথে যুক্ত হবেন। দর্শক, আপনারা অবশ্যই অনুষ্ঠানটিকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন যে মামুনুল হকের সাথে আসলে কি হয়েছে। আমি বাবু আপনার কাছে জানতে চাই, খুবই আলোচিত একটি খবর একটু আগে জানতে পারলাম, আমরা দেখতে পেলাম একটা ভিডিও চতুর্দিকে ভেসে বেড়াচ্ছে যে মামুনুল হককে সেখানে সাধারণ মানুষ মিলে তাকে আটক করেছেন একটি রিসোর্টের মধ্যে, সেখানে তার সাথে নারী রয়েছেন। আমরা দেখতে পেরেছি সেখানে তিনি একটি সাধারণ রিসোর্টে সাধারণ মানুষের মতো, তিনি সাধারণ বর্ডারের মতো তিনি সেখানে গেছেন, থাকতে গেছেন, এটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু তাকে আটক করার মতো কি ঘটনা ঘটেছে আসলে? আপনি একটু দয়া করে বলবেন যে কেন এত হই হই রয়ে, বা আপনাদের পক্ষ থেকে তাকে এক নারী নিয়ে ধরা খেয়েছে, এই যে একটা ব্যাপার, কেন সে, এটা তো একটা লেগাল একটা রিসোর্ট আমরা দেখতে পেয়েছি, এবং তিনি একটি নারী নিয়ে গেছেন, সেখানে থাকবেন, স্বাভাবিক রাত্রি যাপন করবেন, এতে আপত্তিটা কোথায়? এবং কেন তাকে আটক করবার মতো, ধরা খাওয়ার মতো এই ধরনের কথা কেন ফলো করে ছাপা হচ্ছে পত্রিকাতে এবং মিডিয়াতে? বাবু ভাই, আপনি দয়া করে একটু আনমিউট করে বলবেন, আপনি আপনাকে শোনা যাচ্ছে না। একটু আনমিউট করবেন বাবু ভাই। হ্যাঁ, এখন আমি কিছু বলবো? জি, এখন বলুন। আপনি তো শুনতে পেরেছেন আমার আমার বক্তব্যটা, শুনতে পেরেছেন আমার প্রশ্নটা, শুনতে পেরেছেন? জি জি, আপনি আমার কথা শুনছেন? জি, এখন শুনতে পাচ্ছি। বাবু ভাই বলেন প্লিজ। আপনাকে ধন্যবাদ। আপনি যে বিষয়টি নিয়ে কথা বলেছেন, অ্যাকচুয়াল নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও উপজেলায়, এটা আমার পার্শ্ববর্তী নির্বাচনী এলাকার বর্ডার। এই রিসোর্টটা আমাদের সবারই চেনা জানা, রয়্যাল রিসোর্ট। এখানে অনেক বড় মাপের অনেক লোকজনই যান, অনেকেই বেড়াতে যান, এবং সাথে বন্ধু বান্ধব বান্ধবী, স্বামী স্ত্রী পরিবার সবভাবেই যান। এখন মামুনুল হক সাহেব কিভাবে গিয়েছেন সেটা পুরো ব্যাখ্যা আমি দিতে পারবো না, তবে লাইভে আমরা যেটা দেখেছি এবং ওনার সম্পর্কে আমরা যা জানি, উনি একজন তো ওলেমায়ে কেরাম, উনি একজন প্রখ্যাত মাওলানা। আর উনি যেভাবে বলেন, ওনাকে মনে করি ওনার বক্তব্য এবং ওনার কথাবার্তা, উনি তো একদম সুফি সম্রাট এরকম। তো সেই মানুষটি এই রিসোর্টে গিয়েছেন একজন এই নারীর সঙ্গে নিয়ে। এই নারীর পরিচয়টা উনি দিয়েছেন, আমরা যেটা শুনতে পেয়েছি যে ওনার সেকেন্ড ওয়াইফ, 2 বছর আগে উনি বিয়ে করেছিলেন। তাই রিসোর্টে যাওয়ার তো প্রয়োজন নেই ওয়াইফকে নিয়ে। সাধারণ মানুষের এটাই একটা কৌতূহল। এবং যেহেতু মামুনুল হক একজন পরিচিত মানুষ এবং সকলেরই জানা, উনি নেতৃত্ব দেন, উনি সব অসৎ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার বলে নিজেকে সবসময় প্রকাশ করার চেষ্টা করেন। সেই ক্ষেত্রে এই বিষয়টি মানুষের কাছে কাঙ্ক্ষিত হয়ে গিয়েছে যে একজন আলেম, বিখ্যাত মানুষ। বাবু ভাই, আপনি একজন সংসদ সদস্য। আমি উইথ ডিউ রেসপেক্ট আপনাকে আমি একটা প্রশ্ন করতে পারি যে আপনার আইন প্রণয়ন করেন, আপনারা সংসদে গিয়ে আইন তৈরি করেন, এবং সাধারণ মানুষ একটা রিসোর্টে যাবে, সাধারণ মানুষের অধিকার, সেখানে রাত্রি যাপন করবে,
আপনি যে কথাটা বললেন যে ওনার তো রিসোর্টে যাওয়ার প্রয়োজন নাই, এটা কেন বললেন? মানে আপনার কাছে কেন মনে হলো যে ওনার প্রয়োজন নাই? ওনার কেন আমি প্রয়োজন? আমি আমি মনে করি ওনার যে স্ত্রী, সেকেন্ড ওয়াইফ, উনি পরিচয় দিলেন, এই পরিচয়টা যদি যথাযথ হয়, তাহলে আমি মনে করি ওনাকে ওনার মতো মানুষ তো আর এই সোনারগাঁয়ের এই বাহ্যিক, আপনি যেটাই দেখেন রিসোর্টটা, এই রিসোর্ট নিয়ে তো নানান কথা রয়েছে। এখানে তো স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী যেতে চান না, বন্ধু বান্ধব নিয়েই অনেকে যান, অনেকে মানে ওই রিসোর্টটা সময় কি কাটান। অবৈধ অবৈধ কর্মকাণ্ড হয় ওখানে, আপনি এটা বোঝাতে চাচ্ছেন? না, আমি মনে করি না। আমি মনে করি যে এখানে যারা যখন যান বিভিন্ন সময়ে, যারা জুটি হিসাবে যান, তাদেরকে আমরা বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিতে পারি। তবে মামুনুল হক সাহেবের মতো মানুষ সেখানে যাওয়ার মতো জায়গা আসলে নয়। না, সেখানে এটাই যাওয়ার আমরা ক্ষেত্রে মানুষদের মধ্যে আপনি একটা বিভক্তি তুলে ধরতে চাচ্ছেন। আমি এটা খুব অবাক হচ্ছি। বাবু ভাই, আপনার, আপনি খুব সচেতন একজন মানুষ, খুবই আপনি আপনি। আপনি 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 অবাক হওয়া স্বাভাবিক, কারণ আপনি যেখানে বসবাস করছেন সেখানে নারী না, পুরুষের আমি আমি একটা আপনি অবাধ আপনি চলাফেরা। এমপি মানুষ হিসেবে এটা বিভক্ত করছেন যে সেখানে যারা যায় আর মামুনুল হক, এখানে কেন বিভক্তটা হবে? আমার আমি সেখানে প্রশ্নটা রয়ে বিভক্ত গেছে, কারণ করছি হলো এই কারণে, মামুনুল হক সাহেবরা সবসময় ফতুয়া দিয়ে থাকেন মেয়ে মানুষদেরকে অথবা নিয়ে। তিনি যেটাই হোক, কিন্তু প্রকৃত আপনার জায়গাতে আপনি একজন এমপি মানুষ, আপনার কাছ থেকে কিন্তু আমরা সবাইকে সমানভাবে আপনি ওই দৃষ্টিভঙ্গির আলোকে কিন্তু বিবেচনা করবেন, সেটা আমরা জানি। না না, আমার কাছে তো স্বাভাবিকভাবে এটা মনে হয়েছে, কিন্তু সাধারণ কিন্তু মানুষের সেখানে কৌতূহল আপনার বলে এলাকার সাধারণ আপনি মানুষ হয়তো কেন প্রশ্ন তাহলে করেছেন। এভাবে আটক করলো? সাধারণ মানুষের কৌতূহল আপনি নিজেই বললেন। কৌতূহলটা হলো এইরকম একটি প্রখ্যাত মাওলানা একজন মেয়ে মানুষ নিয়ে রিসোর্টে কেন ঢুকবেন, কেন বা সারা রাত্রি থাকবেন। এইটা তো মানুষের মধ্যে কৌতূহল জাগতেই পারে, কারণ ওনাদেরকে তো মানুষ অত স্বাভাবিকভাবে দেখেন না। ওনাদের কথায় বার্তা মানুষকে যেভাবে জাগ্রত করে, আপনি দেখেছেন যে ওনার বক্তব্যের কারণে শত শত গাড়ি পোড়ায় দেয়। বিভিন্ন রকম মাওলানা এই মাদ্রাসা ছাত্ররা ঝাঁপিয়ে পড়ে, মানে তার কথাটাকে একটা দিক নির্দেশনা মনে করেন। সেরকম একজন বিশেষ ব্যক্তিত্ব যখন নারী নিয়ে একটা রিসোর্টে যাবেন, তখন এটা অস্বাভাবিকই মনে হয় ভাই। যদি কোনো বাড়িতে বেড়াতে যেতেন বা দেশের বাইরে যাইতেন, অথবা কোনো এই হোটেল ছাড়া, রিসোর্ট ছাড়া অন্য না, কোথাও আমি আমি এই আমি এটা পরিবার খুব, পরিজনের বেড়াতে আমি যেতেন, খুব তাইলে একটা ব্যক্তিগতভাবে বিব্রত আমি ছিল। ব্যক্তিগতভাবে আমি খুবই হতাশ হচ্ছি বাবু ভাই, যে একজন মানুষ কোথায় যাবে? আলেম হলে সে রিসোর্টে যেতে পারবে না, আলেম না হলে সে না না, সাধারণভাবে যেতে পারবে। আলেম সাহেব শতবার রিসোর্টে গেলে আমার কোনো আপত্তি নেই। উনি যেতে থাকুক, আরো বেশি অধিক সংখ্যক মহিলা নিয়ে যাক, নারী নিয়ে যাক, অধিক অধিক রাত্র থাকুক, এতে আমার কোনো আপত্তি নেই। আপত্তি হলো সমাজের, আপত্তি হলো না, সমাজের মুসলমানদের। সমাজের আপ- ব্যাপারটাই আপত্তিটা কেন এসছে সেখানে আপনি ব্যক্তিগতভাবে আপত্তিটা কিভাবে আসছে দেখেন? একটি কারণ, উনি সবসময় তো নিজেকে ফতুয়া দিয়ে দুধের দোয়া তুলসী পাতার মতো মনে করেন। তো উনি একজন নারীকে নিয়ে যাবেন, এই নারীটা কে প্রসঙ্গ আসতে পারে না? রিসোর্টে তো নারী নিয়ে অনেকেই যান, অনেক নানান কথা হয়। তার এই মানে হবে প্রসঙ্গ নাকি আসার আগে এই আপনার কারণে? এলাকার আপনার এলাকার লোকজন যেভাবে তাকে আটক করে হেনস্থা করেছে, এটা কি আইনের দৃষ্টিতে কোনোভাবে মানে মানা যায় কিনা? আপনি কি এটাকে সমর্থন করেন কিনা? যেভাবে আটক করা হয়েছে, ধরেন উনি দোষী হয়েছে বা উনি দোষী ধরেই নিলাম, তাহলে যেভাবে ওনাকে হেনস্থা, উনি একজন পরিচিত মানুষ, এভাবে কি আমি বলি কোনোভাবে আটক করার কোনো যে কোনো অধিকার রাখে কিনা অপরাধ মানুষের? প্রবণতা, যে আপনার কাছে কোনো আমি আসছি, অপরাধ আপনার কাছে কারো আমি কাছে কাউকে যদি আসছি। কারো কাছে যদি অপরাধ প্রবণতা মনে হয়, তাহলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ তাকে ঘেরাও করবেন, প্রশ্ন করবেন। এর তার মধ্যে মানে আইনের আপনি শাসন আইন আছে। প্রণেতা, আপনি আইন প্রণেতা হিসেবে সাধারণ মানুষের উপরে এই অপরাধ প্রবণতার আলোকে সাধারণ মানুষ ইচ্ছা করলে যে কাউকে আটক করতে পারবে, এই ধরনের আপনি কোনোভাবে আটক নয়, আইনের হাতে তুলে দিতে পারেন। সেটা করেনি? আমরা দেখেছি যে মানুষ, ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, মানুষ তাদের নিজেদের হাতে তাকে হেস্তনেস্ত করেছে, তার শার্ট ছিঁড়েছে, তাকে সেখানে আটক করে তাকে বিভিন্ন গালাগালি করা হয়েছে এবং খুব অপমান অপদস্থ করা হয়েছে। সে ব্যাপারে আমি আপনার কাছে আবারও আসবো। জনাব নুরুল হক নূর, আপনি আমার সাথে আছেন। একই সাধারণ ঘটনার মানুষ একই প্রশ্ন কখনো আপনার কাছে আমি এই ধরনের যাচ্ছি, আপনার মানুষকে কাছে ছাড়বেন করছি। না। আপনি কিভাবে দেখছেন? মাননীয় সংসদ সদস্য বলেছে যে সাধারণ মানুষ সেখানে সব প্রহিত ভাবে আটক করেছে এবং সেটা সাধারণ মানুষের অধিকার রয়েছে, এ ধরনের ইঙ্গিত দিতে যাচ্ছেন। আপনি কিভাবে দেখছেন জনাব ভিপি নুরুল হক নূর? আমি প্রথমে আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং দর্শকদেরকেও শুভেচ্ছা জানাই। বিশেষ করে শুভেচ্ছা জানাই আজকে আলোচক হিসেবে আছেন ছাত্র রাজনীতির সাবেক নেতৃত্ব আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নজরুল ইসলাম বাবু ভাই, এবং বাংলাদেশের এই সময়ের
আলেম ওলামাদের মধ্যে আলোচিত হারুন ইজার সাহেব, তাদেরকেও শুভেচ্ছা জানাই। এবং আমি খুব আসলে বিনয়ের সাথে আমার ছাত্র রাজনীতির বড় ভাই বাবু ভাইয়ের কথার সাথে মানে খুব দ্বিমত পোষণ করে বলছি যে নারায়ণগঞ্জের যেই ঘটনাটি ঘটেছে সেটি আমার দৃষ্টিতে আসলে শোভনীয় মনে হয়নি। এবং সাগর ভাই, আপনাকে একটা কারেকশন করিয়ে দিতে চাই যে আপনি যেটা বলছেন যে ওখানে সাধারণ জনগণ, সাধারণ জনতা মামুনুল হককে আটক করেছে, এখানে আটক করার মতো কোনো ঘটনা না। ওখানে ছাত্রলীগ যুবলীগের নেতারাই হচ্ছে ওখানে মামুনুল হককে গিয়েছে, এবং আপনি যদি ভিডিওতে কনভারসেশন গুলো শোনেন, তাকে গালি দিচ্ছে যে কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা, তুই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে নিয়ে গালি দাস, সরকার হটাইতে চাস, সরকার বিরোধী কাজ করো। দ্যাট মিনস এটা স্পষ্ট যে তারা সরকারি দলের লোকজন। এখন আপনি যেটা বাবু ভাইকে যে প্রশ্নটি করেছেন, প্রথমত নারায়ণগঞ্জের ওই রিসোর্টটির কথা, আমি বাবু ভাইয়ের কথা একটু বুঝতে পেরেছি, যেহেতু তিনি ওই এলাকার সাংসদ, তিনি এটা বোঝাতে চেয়েছেন যে ওই আপনার রিসোর্টে পার্শ্ববর্তী এলাকা, ওনার পার্শ্ববর্তী এলাকা, জি ওনার এলাকা, ওখানে ওখানে আপনি যেটা তাকে জিজ্ঞেস করেছেন, বাবু ভাই আইনের লোক হিসেবে আবার একটু অ্যাভয়েড করেছেন যে বেআইনি বা অবৈধ কাজকর্ম হয়তো হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন ছিল যে এইটা এরকম একটা রিসোর্টে কিভাবে অবৈধ কাজ হয়। আর দ্বিতীয়ত যে বিষয়টি ছিল, মামুনুল হকের মতো একজন ব্যক্তি তারা কি ধরনের জীবন যাপন করেন, তাদেরকে আদর্শ, সেটা মোটামুটি দেশের মানুষ সবাই জানে। কাজী সেই ক্ষেত্রে বাবু ভাই, আমি তো জানি যে তিনি একজন মুসলমান, কাজী অকারণে একজন আলেম ওলামার বিরুদ্ধে এইভাবে একেবারে দোষী সাব্যস্ত করে বক্তব্য দেওয়াটা আমি মনে করি আল্লাহ নারাজ হয়, এবং এটা আমাদের একটা অভিশাপ আসতে পারে যে আমরা আলেম ওলামাদেরকে নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছি, যেটা প্রকারান্তে ইসলামের কেউ নিয়ে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। সেই জায়গা থেকে আমি মনে করি বাবু ভাই আসলে অন্যভাবেও ব্যাখ্যাটা দিতে পারতেন, কিন্তু তিনি যেভাবে যে মামুনুল হক একজন আলেম ওলামা ফতোয়া দেয় তাই তিনি মেনে যেতে পারবেন না, নারী নিয়ে তিনি কেন গেলেন, ধরেন আমি ধরে নিচ্ছি তারা, আমি যেহেতু একটা রাজনৈতিক এই প্রতিকূল পরিবেশে রাজনীতি করি, আমরা জানি সরকারের হেনস্থা থেকে, হয়রানি থেকে রেহাই পেতে আমরাও বিভিন্ন ভাবে মিটিং করি, পারিবারিক ভাবে কারো বন্ধু বান্ধবের বাসায় মিলিত হই, সেখানে আমরা মিটিং করি। তো আমার ধরেন যেহেতু এই সময় দেশে একটা উত্তপ্ত পরিস্থিতি, হয়তো আপনার যেহেতু এই কিছুদিন আগে হেফাজতের নেতা কর্মীদের একটা আন্দোলন সংগ্রাম হয়েছে, অন্যরাও আন্দোলন সংগ্রাম করেছে, তাদের কোনো মিটিংও থাকতে পারে, সেখানে গিয়েছিল, তারপর তিনি সেখানে হয়তো রেস্টের জন্য সেখানে অবস্থান নিতে পারেন, কিন্তু সেখানে ছাত্রলীগ যুবলীগ কেন এইভাবে তাকে হেনস্থা করবে? এটা আমি একজন নাগরিক হিসেবে আমি এটাকে সমর্থন করতে পারি না। এবং আমি বাবু ভাইকেও বলবো যে আজকে মামুনুল হক এই পরিস্থিতির শিকার হয়েছে, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাবু ভাইরাও কিন্তু এরকম পরিস্থিতির শিকার হতে পারে। কাজী এই ধরনের পরিস্থিতিকে আমাদের কখনোই সমর্থন দেওয়া উচিত না, এবং যারা এটা করে তাদের ধিক্কার জানানো উচিত, আইনের আওতায় আনা উচিত। এবং আর আমি যে জিনিসটা বলতে চাই যে বাংলাদেশের আইনে এখানে বাবু ভাই সংসদ সদস্য, আমি ডাকসুর ভিপি নূর, আমি কোনো মেয়ে নিয়ে কোথাও গেলে কিংবা আমার স্ত্রীকে নিয়ে কোথাও গেলে কারো বাধা দেওয়ার এখতিয়ার নাই। সুতরাং সেখানে ছাত্রলীগ যুবলীগ কেন গেল, কারা তাদেরকে পাঠালো? এবং আমরা যেটা ধরুন স্ত্রী না হোক, আমি জাস্ট জানার জন্য, স্ত্রী যদি না হয়, ধরে নিলাম কথার কথা, মামুনুল হক না হোক, বা মামুনুল হককেই ধরি, ধরুন কোন একটা 18 বছরের ঊর্ধ্ব একটা মেয়েকে নিয়ে তিনি গার্লফ্রেন্ড হিসেবেই গেলেন, ধরে নিলাম উনি এটা করতেই পারেন না, ওনারা এটা করতে পারেন না, তবুও কি কোনো সাধারণ মানুষ বা কেউ স্বপ্রণোদিতভাবে এভাবে কোনো একটা সংরক্ষিত এলাকায় গিয়ে কাউকে আটক করার অধিকার রাখে? সাগর ভাই, আপনি ম্যাচিউরড মানুষ, আমি ম্যাচিউরড মানুষ, বাবু ভাই, হারুন ইজার ভাই, এবং যারা দর্শক দেখছে, আমি আপনার এখানে দেখতে পাচ্ছি প্রায় 30,000 মানুষ দেখতে পাচ্ছে বোধহয় প্রোগ্রামটা। সুতরাং 30,000 না, মানুষ এখানে মোটামুটি এখন আমার ইউটিউব আর ইয়েতে মিলে প্রায় 70,000 মানুষ দেখছে, যেটা বাংলাদেশের রেকর্ড। আমাকে সাইড থেকে একটা ছেলে বলো তো, যাই ধরেন 17,000 দেখুক আর 20,000 দেখুক, তো তারা মানুষ 70,000, তো মানুষ এত বোকা না, সাধারণ মানুষের এত দায় পড়ে নাই যে আপনার হেফাজতের একজন বড় মাপের নেতা তিনি মেয়ে নিয়ে গেছেন নাকি আপনার মাইক নিয়ে গেছেন না বাইক নিয়ে গেছেন সেটার খোঁজ খবর রাখার জন্য। যেহেতু হেফাজতের সাম্প্রতিক আন্দোলন সংগ্রামে সরকার একটা প্রতিপক্ষ হিসেবে তাদেরকে দাঁড় করেছে, বা সরকার প্রতিপক্ষ ভাবছে, গেছে ছাত্রলীগ যুবলীগের নেতারা, এখানে সাধারণ মানুষ কেউ না ভাই। আজকে আমি ডাকসুতে বিপি হওয়ার পরে আমি বাবু ভাইকে যেটা বলছি যে ধরেন আজকে আওয়ামী লীগের অনেকের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, কিন্তু আমি জানি বাবু ভাই তার এলাকায় জনপ্রিয় একজন মানুষ, কাজী সবাইকে এক পাল্লায় মাপ নিতে হবে না। এখন আমি ডাকসুর বিপি হওয়ার পরে বগুড়াতে গিয়ে হামলার শিকার হয়েছি, আপনার ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে হামলার শিকার হয়েছি, একাধিক জায়গায় হামলার শিকার হয়েছি, তখন ছাত্রলীগ প্রত্যেকটা হামলায় জড়িত ছিল। বগুড়াতে
জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান তিতাস, আপনার আজিজুল্লাহ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রৌফ সহ তাদের নাম এসেছে পেপার পত্রিকায়। ডাকসু ভবনে আমি হামলার শিকার হয়েছি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত এবং আপনার সাদ্দামের নেতৃত্বে। কিন্তু দেখেন প্রত্যেকটা হামলার পরে ছাত্রলীগের পক্ষ থেকে একটা বলা হয়েছে যে এটা সাধারণ ছাত্রদের সাথে বিপি নূরের একটা সংঘর্ষ হয়েছে, মানে যেটা একটা নাটক সাজানো। এগুলো মানুষ খায় না, এসব সস্তা গল্প। এমনকি শুধু সাধারণ মানুষের এবং এই সরকারের যদি আপনি বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেন, কখনো আপনার তারা পশ্চিমাদের সাপোর্ট নেওয়ার জন্য জঙ্গি নাটকের আপনার অবতারণা করছেন, কখনো আপনার ওই রানা প্লাজা থেকে 17 দিন পরে রেশমা উদ্ধারের কল্পকাহিনী সাজাচ্ছেন, কখনো 13 ঘন্টা পরে পানির নিচ থেকে সুমন ব্যাপারী নামক যুবকের উদ্ধারের গল্প সাজাচ্ছেন। এই বর্তমানের যে বিনা ভোটের সরকার, এরা বিদেশিদের সাপোর্ট নেয়ার জন্য বাংলাদেশের ইসলামী দলগুলো এবং ইসলামপন্থী মানুষদেরকে উগ্রবাদী জঙ্গিবাদী হিসেবে তুলে ধরার একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে এবং তারা কিছু বিদেশি মিডিয়াও ভাড়া করছে যেগুলো প্রচারণার জন্য। পাশাপাশি দেশের মধ্যে যারা তাদের প্রতিপক্ষ, সেটা বিএনপি বলেন, ভিপি নূর বলেন, বামপন্থীরা বলেন, তাদেরকে কখনো প্রোগ্রামে প্রকাশ্যে হামলা করছে, মামলা দিচ্ছে, হয়রানি করছে, নানাভাবে হ্যাস্ত করছে। এগুলো সরকারের পুরানো কৌশল, এগুলো আসলে নতুন কোনো ঘটনা হিসেবে আমি ধন্যবাদ জানাই একটা জিনিস, ধন্যবাদ জানাই একটা জিনিস, নারায়ণগঞ্জের মানুষ এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে এবং একজন আলেম ওলামার সম্মান রক্ষায় তারা ঐক্যবদ্ধ হয়ে এই দুর্বৃত্তদেরকে ধাওয়া করেছে। এই জন্য আমি ধন্যবাদ জানাই তাদেরকে। যে আপনাকে অনেক ধন্যবাদ। এর মধ্যে কি কোনো রাজনীতি, আপনি রাজনীতির গন্ধ পাচ্ছেন কিনা, বা আপনি টোটাল ব্যাপারটাকে কিভাবে দেখেন? শুধুমাত্র আমি এই প্রশ্ন রেখে যাচ্ছি হারুন ইজাজ সাহেব, আমি আপনার কাছে আসছি। আপনি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই মুহূর্তের জন্য আমার কাছে। আপনি অনেক জনপ্রিয় একজন হেফাজতের একজন নেতা। আপনি দয়া করে আপনার টাইমলাইনে শেয়ার করবেন, কারণ আপনার অনেক লোকজন আজকে এই অনুষ্ঠান দেখবে বলে আমার কাছে অপেক্ষা করছে। আপনার কাছে জানতে চাই, আপনাদেরই হেফাজতের শীর্ষ একজন নেতা যুগ্ম মহাসচিব জনাব মামুনুল হক একটু আগে সাধারণ মানুষ দ্বারা প্রভাবিত হয়েছেন এবং তিনি অপমানিত হয়েছেন আমরা দেখতে পেরেছি, এবং অনেক সূত্রে খবর এসেছে যে তিনি আটক হয়েছেন। তার বর্তমান অবস্থান কি, এবং আপনারা সাংগঠনিকভাবে একটু দয়া করে বলবেন তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আমরা দেখলাম যে এই ভিডিও প্রকাশের পর আজকে সন্ধ্যায়, যে তিনি একটি নারী নিয়ে তিনি আটক হয়েছেন, মানে অবৈধভাবে অবৈধ নারীর সাথে এভাবেই অনেকেই তুলে ধরার চেষ্টা করছে বাংলাদেশের মিডিয়াগুলি, মেইনস্ট্রিম মিডিয়াগুলি এভাবে তুলে ধরার চেষ্টা করছেন। আপনি কিভাবে দেখেন? আপনার কাছ থেকে জানতে চাই, আসলে কি মামুনুল হকের এই নারীকে মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী কিনা, অথবা বৈধভাবে তার সঙ্গে থাকার মতো অধিকার আছে কিনা ওই নারীর? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দু। জি সাগর ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি এর আগেও আমাকে আপনার সাথে সম্পৃক্ত করতে চেয়েছিলেন সেভ দ্য পিপলে, আমি বিভিন্ন কারণে সেখানে সম্পৃক্ত হতে পারিনি। এর আগে আসিফ মহিউদ্দিনের সাথে একটা ডিবেট হওয়ার কথা ছিল আপনার মাধ্যমে, তবে আমি আপনাকে জানিয়েছিলাম আসলে এই নাস্তিকতা একটি দার্শনিক বিষয়, এবং আসিফ মহিউদ্দিনদেরকে আমরা নাস্তিক মনে করাচ্ছি, তাদেরকে আমরা যেটা মনে করি তারা আসলে ধর্ম বিদ্বেষী। সেজন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে ইয়ে ছিল যে তার সাথে ডিবেটে না যাওয়া। এরপর আরো দু একবার আসার কথা ছিল, আমার সময়ের কারণে সেটা হয়ে ওঠেনি। তো আপনাকে ধন্যবাদ, আপনি আজকের এই বিষয়ে আমাকে সম্পৃক্ত করেছেন। ইতিমধ্যে আপনার এই আলহামদুলিল্লাহ এই পেজটি এবং আপনার ইউটিউব চ্যানেলটি বাংলাদেশে সর্বাধিক জনপ্রিয় চ্যানেল পরিণত হয়েছে। আমি যদি একটু সময় নিচ্ছি, এবং বাংলাদেশের আজকে প্রেক্ষাপটে যে মেইন স্ট্রিম যে মিডিয়া ব্যবস্থা রয়েছে সেটা ফেসিবাদের সাথে তারা আপোষ করেছে, তারা ফেসিবাদের দূষণে পরিণত হয়েছে। তার চেয়ে বড় কথা, তারা আঞ্চলিক আন্তর্জাতিক আধিপত্যবাদের দূষণে তারা পরিণত হয়েছে। মানুষ যখন মেইন স্ট্রিম মূলধারার সংবাদ মাধ্যম থেকে সম্পূর্ণরূপে হতাশ, তখন আপনাদের মতো মিডিয়ার উত্থান হয়েছে। আপনারা আমাদের আশার জায়গা, আপনারা আমাদের আস্থার জায়গা। আমি আশা করবো আপনারা সেই আশা আস্থার জায়গাটুকু আপনারা ধরে রাখবেন, এটা প্রথম কথা। নম্বর 2, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আপাতত মামুনুল হক সাহেব তিনি নিরাপদ আছেন, সুস্থ আছেন, এবং স্থানীয় প্রশাসন সহ এবং সরকার, এই পুলিশ এবং অন্যরা তার নিরাপত্তা রয়েছেন। তিনি কিছুক্ষণ আগে ফেসবুক পোস্টে জানিয়েছেন যে তিনি নিরাপদ রয়েছেন। এবার আসুন আমি একটু মূল ঘটনার দিকে যেতে চাই। অত্যন্ত নিরপেক্ষভাবে এখানে আমার সামনে কোরআন কারীম রয়েছে, আমি একটু দেখাই আপনাদেরকে। এটা পবিত্র আল কোরআন কারীম আমার সামনে রয়েছে। এই কোরআনকে সামনে রেখে মিথ্যা বলার কোনো অবকাশ নেই। এবং আমি প্রথমে যে সূরাটি এখানে উদ্ধৃতি দিব সেটা হলো সূরা নূর, আল কোরআন কারীমের সূরা নূরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় বিষয়গুলোকে নিয়ে আসছেন, নৈতিকতার বিষয়গুলোকে, এবং বিশেষ করে নারী পুরুষের সম্পর্কের বিষয়ে তিনি ডিটেলস আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে অবতীর্ণ করেছেন। এই নৈতিক বিষয়টি আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত তুলে ধরবো। এরপরে আজকের ঘটনার রাজনৈতিক দিকটি অবশ্যই তুলে ধরতে হবে। যদি আজকের ঘটনার রাজনৈতিক দিকটি তুলে না ধরা হয় তাহলে বাংলাদেশ অন্ধকার থেকে যাবে,
বাংলাদেশ তলিয়ে যাবে, বাংলাদেশ ধ্বংস হবে যদি আমি আজকের এই ঘটনার রাজনৈতিক দিকটি যদি তুলে না ধরি। আসুন আপনি সেখানে যাওয়ার আগে আমরা একটু উদ্বিগ্ন যে ওনার অবস্থান নিয়ে। আপনি দয়া করে বলবেন যে আপনি জেনে এসেছেন যে ওনার বর্তমান অবস্থা, ওনাকে কি আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, মানুষ দ্বারা আটক করা হয়েছে, আসলে কি বর্তমান অবস্থানটা কি একটু জানতে চাই, এরপর আপনি আপনার। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং আমি যতটুকু জানি আইন শৃঙ্খলা বাহিনী সেখানে হস্তক্ষেপ করেছে এবং বিপুল জনগণ তার পক্ষে সমর্থনের মাঠে নেমেছে। তিনি কিছুক্ষণ আগে জানিয়েছেন তার ফেসবুকে স্ট্যাটাসে, তিনি পোস্টে জানিয়েছেন নিরাপদ আছেন। আমরা জানতে পেরেছি তিনি নিরাপদ আছেন, এটা নিয়ে টেনশনের কোনো দরকার নেই। তিনি নিরাপদ আছেন, সুস্থ আছেন এবং তিনি আটক হননি এবং সে আটক করার কোনো কারণ নেই। আটক সরকারও তাকে, সাধারণ মানুষ যারা আটক হয়েছেন সেটাই বোঝাতে চেয়েছে অনেকে। আবার অনেক সূত্রে আসছে যে সাধারণ মানুষের পরবর্তীতে গিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে, এই টাইপের একটা কথা আমরা শুনেছি। সেটারই একটু সত্যতা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। ধন্যবাদ। আজকে যে ঘটনা করেছে আমি প্রথমে যাব সেই ঘটনার নৈতিক দিক থেকে। তিনি কি মামুনুল হকের গার্লফ্রেন্ড ছিলেন নাকি তিনি মামুনুল হকের স্ত্রী ছিলেন? তিনি মামুনুল হকের স্ত্রী ছিলেন, মামুনুল হকের আপনজন। আমরা আবার বাংলাদেশে যারা ইসলামপন্থী, যারা তার সাথে ঘনিষ্ঠ, এটা অনেকে জানে, প্রায় জানে যে তিনি তার দ্বিতীয় স্ত্রী রয়েছে এবং কয়েক বছর আগেই তিনি তার এই পরিণতি, তিনি নেকা ইসলামী শরীয়ত সম্মত বিবাহে তিনি আবদ্ধ হয়েছেন। দেখুন, ইসলামী শরীয়তে একাধিক বিয়ের অনুমতি আছে। এটা নিয়ে আমাদের বামপন্থা, আমাদের সেকুলার পাড়া এটা নিয়ে মারাত্মক ট্রল করে, অথচ তারা তাদের ঘরে স্ত্রীকে রেখে তারা পরিণতিতে লিপ্ত হয়। এবং বাংলাদেশে আপনি গুগলে সার্চ করলে পাবেন অহরহ অসংখ্য ঘটনা যেখানে সেকুলার লিডারদের, সেকুলার ব্যক্তিদের, সেকুলার সুশীলদের, আমি বলবো না সকলের, সেকুলারদের মধ্যে অনেকেই রয়েছেন তারা অত্যন্ত নৈতিকতার ধারা ধরে রেখেছেন, অনেকে আছে, কিন্তু তাদের একটা বিরাট অংশ, বিশেষ করে যারা ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, তাদের যে নৈতিক স্খলন এটা সকলেরই জানা। তারা যেখানে একটা বেবিচারকে তারা প্রতিষ্ঠা করতে চায়, তারা যেখানে নিজেরাই বেবিচারী, তারা পরকীয়াতে তারা লিপ্ত এবং তারা এইভাবে ইপটিজিং এ তারা লিপ্ত এবং নারী ধর্ষণের অসংখ্য ঘটনায় যাদের সম্পৃক্ততা প্রমাণিত, তাদের মুখে এইভাবে একজন আলেম দ্বিতীয় বিবাহের বিষয়ে আপত্তি করাটা তারা এইভাবে তাদের জন্য শোভনীয় নয়। আপনি পুরো ফেসবুকের কনভারসেশন গুলো এবং তারা যে লাইভ দিয়েছিল আপনি লক্ষ্য করবেন, প্রথমে তারা এগ্রেসিভ ছিল এবং ঘটনার এই আকস্মিকতায় আমাদের ভাই মামুনুল হক তিনি একটু হিতবহবল, তিনি একটু হতাশ হয়েছিলেন ঘটনার আকস্মিকতায়। পরক্ষণে আপনি দেখতে পেয়েছেন তারা কিন্তু আক্রমণকারীরা একটা আত্মরক্ষার মুডে তারা চলে গিয়েছে এবং তিনি অত্যন্ত তার নৈতিক শক্তির জায়গা থেকে, তার নৈতিক মোরালিটির জায়গা থেকে তিনি তুলে ধরেছেন তিনি আমার স্ত্রী এবং তোমরা যারা আক্রমণ করেছো আমরা তোমাদের বিরুদ্ধে তিনি আইনের ব্যবস্থা নিব। কে সত্যবাদী কে মিথ্যাবাদী তার কনভারসেশনে সেটা প্রমাণিত হয়, তার ল্যাঙ্গুয়েজ দ্বারা সেটা প্রমাণিত হয়, তার ডায়লগে সেটা প্রমাণিত হয়, তার ফেস দ্বারা সেটা প্রমাণিত হয় কে সত্যবাদী কে মিথ্যাবাদী। একজন বেবিচারী, একজন পরকীয়াতে লিপ্ত, একজন অবৈধ কাজে লিপ্ত ব্যক্তি কখনো এতটা বুকের সাহস নিয়ে কথা বলতে পারেন না। দেখুন, আমি হেফাজত ইসলামের দায়িত্বে আছি, অথবা আমি একজন আলেম, আমি একজন ইসলামপন্থী, তাই বলে আমাকে মাওলানা মামুনুল হকের পক্ষে দাঁড়ানোর কোনো দরকার নেই। মাওলানা মামুনুল হক পাপ করলে অবশ্যই আমাকে সেটাকে পাপকে পাপ বলতে হবে। আমি যদি মাওলানা মামুনুল হকের পাপকে পাপ না বলি, আমি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো, জনগণের কাছে দায়বদ্ধ থাকবো। কিন্তু মামুনুল হক যেটা করেছেন সেটা বিয়ে করেছেন। এবং একটা কথা উঠতে পারে, তিনি এই সময়ে রিসোর্টে কেন গেলেন? আপনি জানেন তার উপর প্রচন্ড প্রেশার, তিনি রাতে ঘুমাতে পারেন না, তার প্রচন্ড ব্যস্ততা রয়েছে, তিনি এমনকি আমাদের কোনো ফোনের রিসিভ তিনি করতে পারেন না, তাকে ফোন করে পাওয়া যায় না, হোয়াটসঅ্যাপে তাকে পাওয়া যায় না, প্রচন্ড প্রেশারে থাকেন। সেই হিসেবে তিনি রিল্যাক্সের জন্য সপ্তাহে, আজকে জানেন আমাদের 20টা লাশ পড়েছে, আমরা সবাই সুখাভিভূত, আমাদের পুরো কর্মী অঙ্গন, আমাদের পুরো কর্মী অঙ্গনে সুখের ছায়া। আজকে সে বিশ্বাসঘাতক, জাতিদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, ইসলামদ্রোহী এই মিডিয়া এবং এই আওয়ামী লীগ ছাত্রলীগের লোকেরা আমাদের রক্তের হুড়ি খেলা খেলেছে। তারা একদিকে আমরা আমাদের সামনে লাশ, আর একদিকে তারা আমাদের ইজ্জতের মতো আজকে আঘাত করছে। তো এটা অত্যন্ত অমানবিক, নিষ্ঠুর এরকম আচরণ এই বাংলাদেশে এতটা বর্বর, এত জাহেলিয়া বাংলাদেশে আসবে সেটা অকল্পনীয়। এমন একটি মুহূর্তে তারা আমাদেরকে ট্রল করবে। আপনি কি বিশ্বাস করেন আমাদের কোন জাতীয় নেতা এইভাবে শহীদের লাশকে রেখে তারা এইভাবে তারা পরকীয়া প্রেমে তারা লিপ্ত হবে? তিনি রেস্ট নিতে গিয়েছিলেন। আমাকে একটু সময় দিবেন, আমি একটু হওয়ার সম্ভাবনা নাই কেন? আপনি কি মনে করেন না যে এই ধরনের কোনো কর্মকাণ্ড হতে পারে না? আপনারা হেফাজতের মানুষ কি ভুল করতে পারেন না? হতে পারে, অবশ্যই হতে পারে, এখানে সেটা পসিবিলিটি আছে, হতে পারে, এটা হতে পারে, কিন্তু এখানে রিয়েলিটি সেটা নয়। আমি জানি যে তিনি মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী। এটা এমন না যে মামুনুল হক আপনি জানেন, কিন্তু সবাই তো আর জানেন না। কারণ সবাই না জানবে কেন? সবাই জানার দরকার নেই। আমার দাদা দ্বিতীয় বিয়ে করেছিলেন এবং আমাদের
এই স্বয়ং সরকার প্রধানের সরকার এই বাংলাদেশ সরকারের যারা দায়িত্ব রয়েছেন, মন্ত্রীদের মধ্যে দায়িত্ব রয়েছেন, আপনারা দেখতে পেয়েছেন তাদের বিবাহ, তাদের দ্বিতীয় বিবাহ, তাদের অসংখ্য বিষয়গুলো আপনারা জানেন। আপনারা কিন্তু সবার ব্যাপারটা একরকম। আর আপনারা যারা আমাদের ইসলাম ধর্ম প্রচার করেন, আপনারা যারা আমাদের মুরব্বী হিসেবে দেখি, আমরা আপনাদেরকে যারা সম্মান করি, আমরা সেই জায়গা থেকে আপনাদেরকে তো সব জায়গাতে এভাবে আমরা দেখতে চাই না, বা আমরা এরকম দেখতে চান না। দ্বিতীয় দেখুন, দ্বিতীয় বিয়ের ব্যাপারটা না, মানে যেটা বাবু ভাই বললেন যথার্থ, যে আমরা ওই রকম একটা জায়গাতে, এরকম একটা পরিবেশে আপনাদেরকে একটি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এই ধরনের সময়ে ওই রকম জায়গাতে আমরা দেখার জন্য ওরকম প্রস্তুত নই আর কি, মানসিকভাবে। সেটাই বোঝাতে চেয়েছেন। আমি তাই ঘটনার নৈতিক বর্ণনা এখানে আপনি করতে পারেন, আপনার তৃতীয় চতুর্থ বিয়ে আমাদের অনুমতি আছে করার মতো, আমাদের ধর্মের অনুমতি আছে, করতে পারেন। ইসলামে পরকীয়া নিষিদ্ধ। বাবু ভাইদের উচিত তাদের দলে যারা পরকীয়াতে লিপ্ত রয়েছেন, তাদের দলে যারা ইফটিজিং লিপ্ত রয়েছেন, তাদের দলে যারা ধর্ষণে লিপ্ত রয়েছেন, তাদের দলে তারা যারা র্যাপে লিপ্ত রয়েছেন, এটা প্রকাশিত। আজকে সার্চ করলে কয়জন আলেমকে পরকীয়াতে লিপ্ত পাওয়া যাবে, কয়জন আওয়ামী লীগের লোককে পরকীয়াতে লিপ্ত পাওয়া যাবে। আমি চ্যালেঞ্জ করতে চাই তাকে, যে সংগঠন রাজনৈতিকভাবে তাদের এত অধঃপতন। আমাদের ছাত্ররা আছে, ইসলামপন্থীর প্রতিটা কলেজে ভার্সিটিতে আছে, আমরা তাদের চরিত্র সম্পর্কে অবগত। আমাদের ছাত্রদের সোর্স আমরা জানতে পারি ছাত্রলীগের চরিত্র কিরকম, সেটা নতুন করে বলার দরকার নেই। এই বিষয়টি বিতর্কের ঊর্ধ্বে তাদের নৈতিক স্খলন। সেখানে একজন আলেম তার দ্বিতীয় স্ত্রী নিয়ে তৃতীয় স্ত্রী থাকতে পারেন। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত, 14 নম্বর আয়াত, 15 নম্বর আয়াত, 16 নম্বর আয়াত, 17 নম্বর আয়াত, এইভাবে 18, 19 লাগাতার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের বিরুদ্ধে অপবাদ দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক এখানে বিস্তারিত ডিটেইলস বিবরণ এখানে দিয়েছেন, বিধান দিয়েছেন। এবং সেই সময় সবচেয়ে সেনসিটিভ ঘটনা ছিল, স্পর্শকাতর ঘটনা ছিল, আমাদের নবীজির সবচেয়ে প্রিয় সহধর্মিণী হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিরুদ্ধে নাউযুবিল্লাহ ব্যভিচারের একটা অপবাদ উঠেছিল সেই সময়ে, এবং তাকে সামাজিকভাবে অনেকে বয়কট করতে তখন চেয়েছিল। মুসলমানদের মধ্যে পর্যন্ত একটি অংশ তারা বিভ্রান্ত হয়ে গিয়েছিল সে মুনাফিকদের প্রপাগান্ডায়। আজকে মামুনুলের বিরুদ্ধে যে মিডিয়া এবং যে রাজনৈতিক চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা হলো সেই মদিনার ওই গোষ্ঠী, মুনাফিক গোষ্ঠী, যারা সেই দিন হযরত আম্মা আয়েশার বিরুদ্ধে তারা চক্রান্ত করেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ অল্প সময়ের ব্যবধানে হযরত আম্মা আয়েশা পবিত্র প্রমাণিত হয়েছেন। তার চরিত্রের যে আপনাকে অনেক ধন্যবাদ হারুন ভাই, আমি আপনার কাছে আবারও আসছি। আমাকে প্লিজ একটু সময় দিবেন, আমি একটু সময় দিবেন। আসুন আজকে কথা আমি আপনাকে বলি, আপনি যদি আমাকে সময় দিচ্ছেন না, আমি এই বিষয়ে আরো ডিটেইলস কথা বলতে চাই। আমি আসছি, আমরা আরো দুইটা টাইম দেব। আমাকে একটা মিনিট আমাকে প্লিজ, আমি বাবুর কাছ থেকে আপনার জবাবটা বাবুর কাছে, আমাকে একটা মিনিট সময় দিন প্লিজ, একটা মিনিট সময় দিবেন। আমি আপনাদের কেড়ে নিচ্ছি, দুঃখিত, আমি আপনার সাথে তর্ক করে সময়টা চেয়ে নিচ্ছি। এই যে দেখুন গতকালকে বাঁশখালীর ঘটনা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এই যে বাঁশখালীর একজন চেয়ারম্যান তাজুল ইসলাম চেয়ারম্যান, এটা গতকালকে ঘটনা। সে গতকালকে আলেম ওলামাদেরকে আক্রমণ করেছে বাঁশখালীতে, এই যে আপনার বাহাসরা ইউনিয়নে। সে ঢাকাতে ধরা পড়েছে, ইফতিজিংয়ে ধরা পড়েছে, তার ছবি সহ ডকুমেন্ট সহ আছে। এবং আমি আজকে সেটা আমি বাবু ভাইকে জানিয়ে বলতে চাই, কোথায় ধরা খেলো সেটা সরকার দেখবে, সেটা প্রশাসন দেখবে। একদিকে ইফতিজিং করে, ব্যভিচার করে, একদিকে তারা আলেমদের হামলা করে। শুনুন, কে কোথায় ধরা খেয়েছে সেটা সরকার দেখবে। ব্যভিচার করা হলে ডেফিনেটলি আপনারা আপত্তি জানাতে পারেন, কিন্তু আপনাদের কাছ থেকে আমরা ওই ধরনের ব্যভিচার কখনোই আমরা আশা করি না মুসলমান হিসেবে। ওই জায়গাটা থেকে আমাদের একটু বেশি দুঃখ এবং আক্ষেপের জায়গা তৈরি হতে পারে, সেখান থেকে হয়তো স্বতঃস্ফূর্ত হবে আমরা। কিন্তু তবুও আইন হাতে তুলে নেওয়ার কোনো ধরনের অধিকার কি সাধারণ মানুষের রয়েছে কিনা? বাবু ভাই আপনার কাছে আমি যাচ্ছি, আপনি একটু দয়া করে বলবেন। এতক্ষণ বলেছেন, পাশাপাশি আপনি হেফাজতের বিভিন্ন ঘটনা নিয়ে যে সম্প্রতিকালে আপনারা অনেক আপত্তি করেছেন এবং হেফাজতের অবস্থান নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন, এবং এই ঘটনাগুলির কন্টিনিউয়েশন কি এবং এটারই কি জিঘাংসার একটা বহিঃপ্রকাশ এইভাবে মামুনুল হককে এভাবে আটক করা? বাবু একটু দয়া করে আনমিউট করবেন। এবং আমি দর্শক আপনাদের কাছে বলতে যাচ্ছি, বাংলাদেশের ইতিহাসে আমার জানা নাই যে 1,30,000 মানুষ কোনো লাইভ টক শো দেখেছে কিনা। আজকে রেকর্ড ব্রেক করেছে। আমার কাছে মনে হয় আমিও খুবই সৌভাগ্যবান। এবং মামুনুল হক এবং নুরুল হক এবং হারুন, কথা বলতে দিন, নাহলে আমি লিভ নিয়ে নিব। আপনি বলবেন দেওয়াকার জি। আপনার যদি কথা বলতে না দেন আমি লিভ নিয়ে না, আপনাকে আমি বলছি জি। আমি আপনাকে বলছি, আমার কথাটা শুনতে হবে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আনার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ব্যক্তি মামুনুল হককে নিয়ে ঘটনাটা ঘটেছে, একটি রিসোর্টে ঘটেছে। ওই রয়্যাল রিসোর্ট সম্পর্কে বাংলাদেশের মানুষ সবাই জানেন। ওখানে সোনারগাঁয়ে মানুষ ঘুরতে যান, বিভিন্ন সময়ে যান। এটা একটা উৎসব মুখর জায়গা, সেখানে আনন্দ উৎসব করার জন্য সবাই যান। এটা ঐতিহাসিক একটা জায়গা।
সোনারগাঁতে পিকনিক থেকে বনভোজন থেকে শুরু করে বিভিন্ন কারণেই মানুষ যান। মামুনুল হক সাহেবকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, এবং এই জাতি তাকে আলেম হিসাবে মেনে নিয়েছেন বলেই কিন্তু আমরা দেখেছি যে উনি অনেক সময় অনেক কথাই বলেন, এদেশের সরকার কিন্তু তাকে কোনো প্রকার ওই, আমি আজ পর্যন্ত দেখিনি তাকে হাওয়া প্রতিপন্ন করতে। আজকে বিপি নূর সাহেব যেটা বলেছেন অত্যন্ত মেধাবী, আমি তাকে প্রশংসা করেই বলবো যে আমি কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই আপনার জবাবটা দিয়েছি। সাধারণ মানুষের কৌতূহলের প্রশ্ন আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, আমি বলেছি সাধারণ মানুষের কৌতূহল তো থাকবেই। আমাকে নিয়ে মানুষের যেরকম কৌতূহল, ওই নূরকে নিয়ে যেরকম কৌতূহল, একটা মাওলানাকে নিয়ে কিন্তু কৌতূহলটা ওই রকম নয়। আমরা রাজনীতি করি বলে যখন তখন সকল সমস্যা সমাধান হয়ে যাবে এটা আমি ভাবি না। আবার রাজনীতি করি বলে সকলের চরিত্র নিয়ে কেউ কথা বলবে এইটাও আমি বিশ্বাস করি না। ছাত্রলীগ একটা রাজনৈতিক অর্গানাইজেশন, ছাত্র সংগঠন। এই ছাত্রলীগের কোন নেতার কি চরিত্র, এই চরিত্র বাছাই করার জন্য আপনার প্রশ্ন আর আপনার আজকের প্রসঙ্গ টেনে আনতে পারে না। ছাত্রলীগ ইতিহাস ঐতিহ্যের একটা ধারাবাহিক দল। এই ছাত্রলীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়েছে। এই বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্যের ধারাবাহিকতাই আজকের বাংলাদেশের লাল সবুজের পতাকা। এই বিষয়গুলিকে যদি আমরা মাথায় রাখি তাহলে ছাত্রলীগের চরিত্র কি এটা আমরা সবাই বুঝতে পারি এবং সবাই জানি। এদেশের সকল সাধারণ মানুষের পক্ষের আন্দোলন সংগ্রামের মূর্ত প্রতীক হলো এই বাংলাদেশ ছাত্রলীগ, যা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজ হাতে গড়ে তুলেছেন। আমি বলি না যে ছাত্রলীগ যারা করেন না তাদের চরিত্র খারাপ, এটা আমি বলি না। যিনি মেয়ে নিয়ে ধরা পড়বেন, খারাপ কাজে যুক্ত হবেন, তাকেই আমি শুধু বলবো। এখানে আমি ব্যক্তি মামুনুল হক সাহেব কি কারণে তার স্ত্রীকে নিয়ে গিয়েছেন না বন্ধুকে নিয়ে গিয়েছেন, এটা আমি নো ক্লিয়ার মেসেজ টু মি। বাট আমি এইটুকু বুঝি যে উনি একজন সম্মানিত আলেম, ও আলেমদেরকে আমরা বাংলাদেশের মানুষ ভিন্ন চোখে দেখি, সম্মান করি। আমরা ধর্মবীর মুসলমান, আমরা আল্লাহকে পেতে চাই এবং আল্লাহর নির্দেশনাবলী সবসময় মেনে চলি। আবার আল্লাহর প্যারে হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন এই আলেমদের মধ্যেই বেশি সংখ্যক লোক দুর্যোগে যেতে হবে, কারণ যারা জেনে শুনে ভুল করে তাদেরকে আল্লাহ ছাড়বেন না। এটাও কিন্তু সত্য। আমরা যারা বুঝি না, জানি না, আমাদের ইসলামিক জ্ঞান যাদের খুবই সামান্য, আমরা কিন্তু এই সকল কর্মকাণ্ড থেকে সবসময় বিরত থাকতে চাই এবং বিরত থাকি। বিপি নূর যে কথাগুলি বলেছেন যে এখানে ছাত্রলীগ যুবলীগ বা কে বা কারা আক্রমণ করেছে বা অ্যাটাক করেছেন, ওখানে অনৈতিক ঘটনা ঘটেছে কি ঘটে নাই এটা আমার সাবজেক্ট না, এটা আমি জানি না, এটা আমি সচক্ষে দেখিনি। কিন্তু ওখানে মামুনুল হক সাহেবের মতো মানুষ যখন ওই রিসোর্টে গিয়েছেন, মহিলার সাথে ছিলেন, সেখানে যারা বাধা দিয়েছেন তারা মানুষ, বা যারা প্রশ্ন করেছেন তারা মানুষ, অমানুষ কেউ নন। তারা এই কারণেই প্রশ্নবিদ্ধ করেছেন যে ওনার মতো একজন জ্ঞানীগুণী মানুষ কেন এখানে ছুটে এসেছেন। বাবু ভাই আপনাকে দেখা যাচ্ছে না, বাবু ভাই আপনাকে দেখা যাচ্ছে না, আপনার ক্যামেরাটা আপনার শোনা যাচ্ছে কি দেখা যাচ্ছে না? জি এখন দেখা যাচ্ছে তো? এখন দেখা যাচ্ছে। আমি কাউকে দোষারোপ করবো না। হ্যাঁ, বিপিন নূরের উপর বেশ নির্যাতন হয়েছে। বাবু ভাই আপনার কাছে, হ্যাঁ, আপনি বিপিনুর প্রসঙ্গে যাওয়ার আগে আপনাকে ওই প্রসঙ্গে, আগের প্রসঙ্গে যেটা নিয়ে কথা বললেন, আমি দুটো প্রশ্ন করবো আপনার কাছে। আপনি যেটা আশা করলেন যে মামুনুল হক একজন পরিচিত মানুষ, ওনার ইয়ে আছে, সেখানে আপনি আশা করতে পারেন না এই ধরনের ঘটনা। আপনার কাছে প্রশ্ন হলো, সেই যখন মানুষ চিনতে পারলো, এখানকার যারা সম্প্রতি এবং ওনাকে আটক করতে গেছে, একজন নারী নিয়ে ধরা খেয়েছে ওনাকে, তারা তো চিনতে পেরেছেন যে উনি মামুনুল হক। এবং সাগর, জি, মানে আপনি ভেরি মাচ ক্লিয়ার যে এখন আপনি আমাদের হেফাজতের যে নেতা তিনি নিজেই কিন্তু বলেছেন তিনি ভালো আছেন, নিশ্চয়ই। না না, আমি ওটা না, আমি ওই ঘটনার ব্যাপারে বাবু ভাই আপনার কাছে যেহেতু বললাম যে মামুনুল হককে চেনার পরেও কি যেভাবে আটক করা হয়েছে, এবং এই যে আটক যারা করছে তাদের মানুষ দ্বারা আটক, আমি পুলিশ দ্বারা আটক বলিনি, মানুষ দ্বারা আটক, যেভাবে আমরা ভিডিওতে দেখেছি এটা আটকই করা হয়েছে। তাকে এভাবে রাখা হয়েছে, তাকে বসতে বলা হয়েছে, তাকে যেতে দেওয়া হয়নি, এটাকে আটক বলা, বাংলা ভাষাতে এটাকে আটকই বলে। আমি সেই আরো বাংলায় আমি বলি, আরো বাংলায় আপনাকে বলি, যে কোনো অপ্রীতিকর ঘটনা তাৎক্ষণিক কোনো মুহূর্তে সবাই কিন্তু দাঁড়িয়ে দেখেন, এটাকে অপ্রীতিকর মনে করেই
যারা এখন আমি আপনার কাছে বলবো, আপনার কাছে আছি, মানে ওই জায়গাতে যেভাবে ওইখানে খুব সগৌরবে কিন্তু যারা তাকে আটক করেছে বলেছে, পরিচয় দিয়েছে আমরা ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী, আমরা তাকে ধরেছি, একটা মেয়ে নিয়ে ধরেছি, এসে যেখানে উনি পরিচিত ছিলেন সেখানে কি এভাবে ধরাটা কোনোভাবে বাঞ্ছনীয় ছিল কিনা, নাম্বার ওয়ান। আমি মনে করি মামুনুল হক সাহেব ওখানে গিয়েছেন, যারা ধরেছেন বা যারা দেখেছেন এটা তাদের বিবেকের বিষয়। ওদেরকে সামনে থাকলে প্রশ্ন করলে ওরা আরো সুন্দর জবাব দিতে পারতো। আমরা অনেক সময় আপনি তাদের প্রতিনিধি, আপনি তাদের অভিভাবক, আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, আপনি ছাত্রলীগের নেতা ছিলেন, ছাত্রলীগ কি এ ধরনের ক্ষমতা রাখে যে কাউকে কোনো একটা রিসোর্টে গিয়ে, ছাত্রলীগ কি ক্ষমতা রাখে কিনা কোনো রিসোর্টে গিয়ে কোনো অবৈধ কর্মকাণ্ডকে এভাবে ধরার কোনো ক্ষমতা রাখে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এখন জানার পর, এখনকার বর্তমান যেহেতু শুনেছি যে আপনি আমাকে আপনার কাছে প্রশ্ন করছি আমি, যদি ওই এলাকার ওই রয়্যাল রিসোর্টে যদি ওই ছেলেরা অবস্থান করে থাকে, তারা যদি তাদের চোখে যদি বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করতে পারেন। তাদের কাছে এই প্রশ্নটার উত্তর তারাই দিতে পারবে যারা স্বচক্ষে দেখেছে, নট বিপি নূর, নজরুল ইসলাম বাবু, হেফাজতের নেতা যাদেরকে আমরা দেখেছেন। তবে আমি আপনাকে বলবো, সমাজের অনৈতিক যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বিপি নূর কথা বলছেন না, সারাক্ষণ বলছেন, সরকার তো তাকে গ্রেফতার করতে জানেন। যে কথাগুলি বলা দরকার, যেটা জাতি জানতে চায়, শুনতে চায় এবং সরকারকে জানানো দরকার, সেই কথাগুলি তো সার্বক্ষণিক বিপি নূর বলছেন, আমি বলছি, আপনি বলছেন। আমরা কিন্তু একটা কথা বলি, এই সরকার কিন্তু বারবার পরীক্ষা দিয়েই রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত। এই সরকার কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সরকার, কেউ ধাক্কা দিলেই পড়ে যাবে এটা মনে করবেন না। এবং এই সরকারকে ভোট বাবু ভাই আপনাকে শোনা যাচ্ছেন, আপনি স্টাক হয়ে গেছেন বাবু ভাই। বাবু ভাই আপনাকে শোনা যাচ্ছেন, একটু আনমিউট করবেন। হ্যাঁ বাবু ভাই, বর্তমানে 1.5 লক্ষ মানুষ দেখছে, বাংলাদেশের ইতিহাসে এত মানুষ শুনেনি, আপনাকে এখানে আজকে কথা বলতে হবে অনেক। আমি আপনাকে বলছি, এই বাংলাদেশের এই সরকার, শেখ হাসিনার সরকার, বঙ্গবন্ধুর কন্যা এদেশে বেঁচে আসেনি, রক্তের উত্তরাধিকার শুধুমাত্র নন, উনি কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে ওঠা একমাত্র নেতৃত্ব এই বাংলাদেশের রাজনীতিতে। আমাদের কাছে উনি কিন্তু ডায়মন্ড আইকন। এই পৃথিবীতে বাংলাদেশকে তিনি আজকে বিশ্ব যেভাবে তিনি আমাদেরকে সারা বিশ্বে আজকে এগিয়ে নিয়ে এসেছেন, সেই জায়গায় আমি পরিষ্কার বলতে চাই, বিপি নূরকেও বলবো এবং হেফাজত ইসলামদেরকেও বলবো, আমাদের ব্যক্তি কোনো কর্মকাণ্ডের জন্য আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি, কোরআনের উদ্ধৃতি এখানে দেওয়ার কোনো বিষয় না। বিষয়টা হলো আমরা যেন সবাই ভালোভাবে চলি, সৎ পথে চলি, সঠিক পথে চলি, আমাদের কর্মকাণ্ড যেন প্রশ্নবিদ্ধ না হয়, এইটাই হবে জাতির প্রত্যাশা। ওই প্রত্যাশার কারণেই আজ ওই ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, সাধারণ মানুষ বলেন, রিক্সা চালক বলেন, বেবি চালক বলেন, সকলের চোখেই কিন্তু অপরাধ অপরাধ। আপনি যেভাবেই পার পেতে চান না কেন পার হয়ে যেতে পারবেন, কিন্তু আপনাকে অপরাধী সাব্যস্ত করাটা অপরাধ না। সুতরাং আমি বলবো যে আমার ভাই নূরকেও আমি বলবো, যখন সে নির্বাচন করেছে তখন তাকে ছাত্ররা ভোট দিয়েছে। আমরা যারা নির্বাচন করেছি আমাদেরকে কিন্তু 1 লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করিয়েছে, 52,000 ভোটের ব্যবধান করেছে। পরবর্তীতে যারা প্রার্থী হয় না, যারা নির্বাচনের আগে গাড়ি ভাঙচুর, মানুষ খুন, এগুলি নিয়ে ব্যস্ত থাকে, তারা নির্বাচনে আসবেন না, সেই দায়িত্ব নিয়ে কিন্তু আমি উত্তর দিতে পারবো না। তবে এইটুকু বলবো, আমরা সমাদৃত জনগণের, এই বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ জনপ্রিয় একটা দল, এই দলকে হেয় প্রতিপন্ন করে কথা বলাটা মোটেই আমাদের কারো ঠিক হবে না। আমরা সবাই যেন যার যার সম্মান, যার যার জায়গা থেকে কথা। আমি আপনার কাছে শেষ প্রশ্ন রেখে যাচ্ছি, আমরা আপনার কাছে আবারও শুনবো, লাস্ট টার্ন শুনবো আপনার কাছে। আমি শেষ প্রশ্ন করে যাচ্ছি যে ধরেন এই যে ঘটনা বলি হলো আজকে সন্ধ্যায়, যে অপমানজনক ঘটনাটি হলো,
এই ঘটনার কারণে মামুনুল হকের যে একটা বড় ধরনের জনপ্রিয়তা ধস নামার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং আমি শুনেছি যে এখন তিনি মুক্ত আছেন। তার যে অভিযুক্ত করা হয়েছে সে অভিযোগের কোনো ধরনের সূত্র পাওয়া যায়নি। এই ক্ষেত্রে এই আমি আপনাকে বলি, আমি যদি আপনার কথা আমি শুনবো, আপনার কাছে আমি আবারও আসছি বাবু ভাই, আপনি আবারও 2 মিনিটের জন্য আসছি আপনার কাছে, কিন্তু আমি একটা কথা বলতে চাই আপনাকে, যে আমাকে এই এখনই এই সময় টেলিভিশনে যেতে হবে, আমি লিভ নিতে চাই, আপনি শুনে যাবেন। আপনি 2 মিনিট কথা শুনে আপনি অনেকগুলি প্রশ্নের অবতারণা করেছেন, সেগুলির একটু মন্তব্য শুনে যাবেন। বিপিন নুরের কাছে আমি যাচ্ছি। আমি কোনো প্রশ্নবিদ্ধ কথা বলিনি, আমি শুধু যার যার অবস্থান থেকে সবাইকে বিবেচনা, বিবেক, বুদ্ধি, আত্মসংযম নিয়ে আমাদের চলা উচিত। এই যে সম্মানহানি হলো সেটা দায়িত্ব কে নিবে, এবং হ্যাঁ সেটা কি করা কতটুকু উচিত হয়েছে, এবং আপনিও যদি কোথাও যান আমরা কি কোনো রিসোর্টে যেতে পারবো না? সাধারণ মানুষ শুনেন, অপ্রাসঙ্গিক কোনো ঘটনার দায় দায়িত্ব কোনো ব্যক্তি নিতে পারে না। যিনি ঘটান তিনিই নিবেন, যারা ঘটাবেন তারা। এই ঘটনার দায় দায়িত্ব তারা কার উপরে যাবে? আজকে যেটা হয়েছে তার এই ঘটনার দায়িত্ব কার উপরে যাবে, কে দায় নিবে? যদি মামুনুল হক সাহেব নিশ্চয়ই যদি জবাব দেন ভালো, যদি যদি মামুনুল হক নিষ্পাপ হয়ে থাকেন, ঘটনা যেভাবে যে অভিযোগ করা হয়েছে সেখানে এই দায়ভার কার উপরে যাবে? এই দায়ভার নিশ্চয়ই অপরাধী যারা তাদের গাড়ি যাবে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে, নিজেকেই প্রমাণ করতে হবে, মানে ঠাকুর ঘরে এটা প্রমাণিত হবে, ডেফিনেটলি এটা প্রমাণিত হবে। বাবু আপনার একটু থাকবেন বাবু ভাই, ওয়েট এন্ড সি। বাবু ভাই বর্তমান সময়ের সবচেয়ে বেশি আমি মনে করি যে উনি চলে গেছেন, উনি প্রশ্নটি শুনে যাননি। বিভিন্ন লোক আপনার কাছে যাচ্ছে, এই দায়ভার আসলে কার উপরে যাবে? কে এই অপমানের দায়ভার নিবে যদি নিষ্পাপ হয়ে থাকে? আমি কথাটা বলে যাচ্ছি, নুরুল হক আপনি আনমিউট করবেন দয়া করে। সাগর ভাই, আসলে এই বিষয়টা ক্লিয়ার, একই বিষয় নিয়ে এতক্ষণ আর আলোচনার কিছু নাই। আপনার মামুনুল হক সাহেব ওখানে কেন গিয়েছেন, কাকে নিয়ে গিয়েছেন, কি পরিস্থিতি সেটি ক্লিয়ার। আমরা আমাদের জায়গা থেকে কনসার্নটা ব্যক্ত করেছি যে এই দায়ভার অবশ্যই এগুলো আপনি ভালোভাবে খোঁজ করলে দেখা যাবে সরকারের কোনো গোয়েন্দা সংস্থার এজেন্সির ইনফ্লুয়েন্সে হতে পারে, অথবা আপনার অন্য কোনো ভাবেও কিছু হতে পারে। আমি এজেন্সি এই কারণে বলছি, কারণ আমরা এই রাজনৈতিক পরিস্থিতি, এই সময় রাজনীতি করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। আপনি আজকে মিডিয়ার কথা বলছেন, বা হারুন ইজহার ভাই মিডিয়ার কথা বলছে। আমি হারুন ইজহার ভাইয়ের কেউ এই প্রসঙ্গে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আসলে এই আধুনিক যুগের টেকনোলজির যুগে মিডিয়াই হচ্ছে মানুষের কথাগুলো ওইভাবে পৌঁছে দিচ্ছে। এখন এটা ঠিক আমরা জানি যে বাংলাদেশের বর্তমান গণমাধ্যম না, শুধু মানুষই যেখানে আপনার সঠিকভাবে কথা বলতে পারছে না, একটা প্রতিবাদ করতে পারছে না, যেটা তার সাংবিধানিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, যে সংবিধানে লেখা আছে যে কোনো মানুষ সভা সমাবেশ মিছিল মিটিং সংগঠন করার অধিকার তার থাকিবে, নিরস্ত্র সমাবেত হইবার অধিকার থাকিবে। তো আমরা যখন ওই সমাবেত হই নিরস্ত্র ভাবে প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা আমাদের উপরে হামলা করে। ডাকসু ভবনে স্বাধীন বাংলাদেশে ভারতের এজেন্ট হয়ে আমাদেরকে ডাকসু ভবনে হামলা করা হয় ভারতের এনআরসি নিয়ে কথা বলার কারণে। নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে, মোদীকে দেখানোর জন্য বাংলাদেশের মসজিদ মাদ্রাসায় ভাঙচুর চালাতে হয়, মসজিদ মাদ্রাসায় তাণ্ডব চালাতে হয় সরকারি পৃষ্ঠপোষকতায়। কাজী সরকার যে এই ধরনের কাজগুলো করছে এবং তারা যে স্পষ্ট ভাষায় যে ভাবে ভারতকে খুশি করার জন্য বাংলাদেশে এখন একটা ধর্মীয় সংঘাত সহিংসতা সৃষ্টির পায়তারা করছে নানাভাবে, সেটা নানাভাবেই প্রমাণিত হয়েছে। এবং বিশেষ করে লাস্ট আপনার শুক্রবারের ঘটনা যদি পর্যবেক্ষণ করেন, বিশ্লেষণ করেন, যে সেদিন হেফাজত কিংবা কারো কোনো কর্মসূচি ছিল না, বাইতুল মোকাররম মসজিদে মানুষ নামাজ পড়তে স্বাভাবিকভাবে উপস্থিত হয়েছিল। ছাত্রলীগ যুবলীগ সেদিন বাইতুল মোকাররমে কেন উপস্থিত হয়েছিল সশস্ত্র অবস্থানে? পুলিশ কেন সেভাবে সেদিন কোন ধরনের কর্মসূচি ছিল না, সশস্ত্র অবস্থান নিল? কারণ তারা কিছু লোক ওই পাজামা পাঞ্জাবি পরে মসজিদে ঢুকাইছিল যে তারা যাতে সহিংসতা ঘটাতে পারে। ঠিক একইভাবে আমি আসলে শিওর ভাবে বলতে পারবো না যে আজকের ঘটনা কি, তবে আমার মনে হচ্ছে যে বিশেষ করে মামুনুল হক যেহেতু হেফাজতে ইসলামের আপনার ঢাকা মহানগরীর নেতা হলেও তিনি যেহেতু হেফাজতে ইসলামের একটা ভোকাল মানুষ, তার কথা ইনফ্লুয়েন্স হয়, প্রভাবিত হয়, তাকে অনুসরণ করে, এবং আমিও ব্যক্তিগতভাবে তাকে একজন সাহসী আলেম হিসেবে মনে করি। তার সব কথায় দাবি দেওয়ার সাথে আমি হয়তো একমত না, কিন্তু দেশের বিভিন্ন ক্ষেত্রে তার যে একটা বয়স সেটি
বোল্ড ভয়েস, এই কারণে আমিও তাকে লাইক করি। এবং আমাদেরও একটা দৃষ্টিভঙ্গি থেকে যেটা মনে হয়, এটি মামুনুল হক একটা পরিকল্পনায় করেই তাকে এই জায়গায় বা এইভাবে ফাঁসানো হয়েছে। এবং যেটা স্পষ্ট হয়েছে যে সেখানে ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীদের গালিগালাজ করা, তাকে হ্যাস্ত করা, একজন মানুষ তার পাঞ্জাবি টেনে পড়ে। আরে ভাই, কেউ যদি পতিতালয়ে যায় এদেশে, পতিতালয়ে তো এদেশ তো নিষিদ্ধ না যে কেউ পতিতালয়ে যেতে পারবে না। দেশের আপনার ঢাকার মানে আশপাশের প্রশাসনের নাকের ডগায় পতিতাবৃত্তি চলে। আপনার গুলিস্তান বলেন, বনানী বলেন, গুলশান বলেন, বিভিন্ন জায়গায়, সেখানে তো কেউকে বাধা দেওয়া হচ্ছে না। তো তাহলে একজন আলেমকে পাঞ্জাবি টেনে টুনে, এটা কি ধরনের একটা পরিস্থিতি? এখন এটার ঘটনাটা হচ্ছে কি, আসলে বাবু ভাই যেটা বলেছেন এটা ঠিক, যে আমরা সামগ্রিকভাবে সবকিছুর দায় আমরা নিতে পারি না, সবার কথা আমরা বলতে পারি না, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমাদের কনসার্নটা ব্যক্ত করতে পারি। কিন্তু এটা চরম সত্য যে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য, এদেশে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছে, ইসলামকে বিতর্কিত করার জন্য কাজ করছে, আলেম ওলামাদের নিয়ে বিষেধাঘাত ছড়াচ্ছে, এবং যারা দেশপ্রেমিক গোষ্ঠী তাদেরকে মামলা দিচ্ছে, হামলা করছে, দমন পীড়ন চালাচ্ছে। দেখেন মোদী বিরোধী আন্দোলনের কথাটা, মোদী বিরোধী আন্দোলন করছে যে বিশ্ববিদ্যালয়ে বামপন্থী সংগঠন, ডানপন্থী সংগঠন, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা একটা শান্তিপূর্ণ বিক্ষোভ কিন্তু আমরা করতে পারি। ডোনাল্ড ট্রাম্প যখন জার্মানিতে গিয়েছিলেন, সেখানে আপনার বামপন্থীরা বিক্ষোভ করেছে, পুলিশ তাদেরকে প্রোটেকশন দিয়েছে। লন্ডনে যখন খালেদা জিয়া যায় কিংবা শেখ হাসিনা যায়, আওয়ামী লীগ বিএনপির সমর্থকরা বিক্ষোভ দেখায়, নির্দিষ্ট দূরত্ব থেকে প্রতিবাদ করে, কেউ সংঘর্ষে লিপ্ত হয় না। আমাদের দেশে কেন শান্তিপূর্ণ প্রতিবাদ করতে দেওয়া হয় না? কারণ আজকে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকতে এবং বাংলাদেশকে একটা ভারতীয় কলোনি বানাতে তারা আজকে সমস্ত প্রতিবাদী কণ্ঠকে দমাতে চায়, রাষ্ট্রীয় স্টেট মেশিনারি গুলোকে আজকে একটা মানে দখলদারির মধ্যে নিয়ে আসতে চায়, যে কারণে আজকে সেই মোদির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গিয়ে এদেশে 20টা লাশ হয়েছে, অথচ দেখেন বাংলাদেশের মিডিয়ায় আলোচনা নাই। তথাকথিত সো কল সিভিল সোসাইটি বলেন, বুদ্ধিজীবী বলেন, কোনো প্রতিক্রিয়া নাই। আমি স্পষ্ট ভাষায় বলছি, আমি হেফাজতের সমস্ত কর্মকাণ্ড দাবি দেওয়ার সাথে আমি একমত নয়। তাদের কিছু কিছু নেতাদের কথাবার্তা সেটা খুবই আপত্তিকর, তাদের কিছু আচরণ আপত্তিকর, কিন্তু হেফাজত কারা করে? তারা তো এদেশের মানুষ, এদেশের জনগণ, তাদের তো বেঁচে থাকার অধিকার রয়েছে, প্রতিবাদ করার অধিকার রয়েছে। তাদেরকে পাখির মতো ছাত্রলীগ যুবলীগ গুলি করে মারলো, মসজিদ মাদ্রাসাগুলো ভাঙচুর করলো, একটা দুর্বৃত্তায়ন চালালো, এগুলো কেন করছে? শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ করছে। এবং নারায়ণগঞ্জে আজকের যে ঘটনা আমরা জানি, কারণ অনেক ক্ষেত্রে ভয় দেখানো হয়েছে যে বেগম খালেদা জিয়া এদেশের সর্ববৃহৎ একটা রাজনৈতিক দলের নেত্রী, তাকে জেলে পুরে রাখা হয়েছে, সরকারের কি হয়েছে? কিচ্ছু হয় নাই, তোমার মতো 2-4টা বিপিনুরকে গুম করে দিলে কি হবে? কিন্তু আমরা একটু ভয়ে টলি নেই, এখনো আমাদের হুমকি আছে, আমরা আমাদের জায়গাতে। বিপিনুর, এখানে আমার প্রশ্ন, যদিও বাবু ভাই আমার সাথে যুক্ত আছেন, বাবু ভাই শুনছেন, বাবু ভাই কিন্তু বাবু ভাই আপনাকে দেখা যাচ্ছে না, আপনি দয়া করে একটু আপনার ক্যামেরাটা অন করবেন। বিপিনুর, আপনার টাইমলাইনে আপনি লিখেছেন যে আপনারও একটা ভয়ের সময় যাচ্ছে, আপনি সবার কাছে দোয়া চেয়েছেন, এবং এর পেছনের কারণটা কি? আপনাকে যে কোনো মুহূর্তে আপনি গ্রেফতার হতে পারেন। কিছুদিন আগে আপনি দেখেন বাংলাদেশে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে একটা সংঘাত সহিংসতা হয়েছে, প্রতিবাদ হয়েছে, সেটা নিয়ে বিবৃতি দিয়েছে কে? ভারতের ফরেন মিনিস্ট্রি বলেছে যে বাংলাদেশ সরকার তাদের সেখানের সহিংসতা দমনে সক্ষম, তারা সেটাকে উগ্র মৌলবাদীদের কাজ বলেছে, জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্টদের কাজ বলেছে। কে জঙ্গিবাদী? বিপিনুর ডাকসুর নির্বাচিত ভিপি, সারা বাংলাদেশের ছাত্র সমাজের নির্বাচিত প্রতিনিধি। আমরা মোদীর বিরুদ্ধে আন্দোলন করেছি, এদেশের বামপন্থী ছাত্র সংগঠনগুলো প্রতিবাদ করেছে, জাফরুল্লাহ চৌধুরীর মতো আজন্ম বীর মুক্তিযোদ্ধা, সিভিল সোসাইটির মানুষ, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ স্যার সহ বিভিন্ন ক্লাসের লোকজন মোদীর মতো একজন সাম্প্রদায়িক ব্যক্তির আগমনের প্রতিবাদ করেছে। সেখানে প্রতিবাদকারীদেরকে ভারতের মিডিয়া, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে মৌলবাদী, উগ্রবাদী, সবাইকে মৌলবাদী বানাচ্ছেন যারা মোদীর বিরোধিতা করছে। মোদী আসার ফলে যখন এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, তখন এদেশে আমি আরেকটা কথা বলবো সাগর ভাই আপনার মাধ্যমে, আমি দেশবাসীর কাছে জানাইতে চাই যে এদেশের প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দল, গণমাধ্যম, সমস্ত জায়গায় আজকে ভারতীয় এজেন্টরা রয়েছে। তখন যেহেতু এই সরকার 2014 সালে একটা বিনা ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় আছে, এবং তাদেরকে কিন্তু পৃষ্ঠপোষকতা বা সাপোর্ট দিচ্ছে আন্তর্জাতিক ভাবে ভারত, মিয়ানমারকে যেমন দিচ্ছে চীন। সেখানে এখন সিভিল সোসাইটির লোকজন আন্দোলন করছে, সেনাবাহিনী গুলি চালাচ্ছে, চীনের কারণে জাতিসংঘ কোনো ব্যবস্থা নিতে পারছে না। ঠিক একই ভাবে বাংলাদেশে এই বিনা ভোটের মাফিয়া সরকারের বিরুদ্ধেও আন্তর্জাতিক ভাবে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না ভারতের কারণে। সেই ভারত এখন বাংলাদেশে যখন দেখছে বাংলাদেশে প্রচন্ড রকমের একটা ভারত বিদ্বেষী
মনোভাব তৈরি হয়েছে, এটা ভারতের জন্য হিতে বিপরীত হতে পারে, তখন ভারত পরামর্শ দিয়েছে এদেশের রাজনীতিবিদ তথা প্রশাসনের যে ইসলামপন্থীদের মাজা কোমর ভেঙে দাও, কওমি মাদ্রাসা বন্ধ করে দাও, আর ওই যে বিপিনুর লাফালাফি করে বিপিনুরকে গুম করে দাও। প্রশাসনের মধ্যে আমাদেরও কিছু লোক আছে, সব শেখ হাসিনার দালাল না, সব মাফিয়াদের দালাল না, অসংখ্য দেশপ্রেমিক মানুষ রয়েছে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের কাজ করছে। তারা আমাদেরকে মেসেজ দিচ্ছে, ভাই আপনারা সতর্ক থাকবেন, যে কোনো সময় একটা হামলা মামলা হতে পারে, আপনাদেরকে মেরে ফেলবে, আপনাদের শক্তিকে বিনাশ করে দেবে। যেভাবে বিএনপি সহ বিভিন্ন দলগুলোকে বিনাশ করে দিয়েছে, আলেমুল আমাদেরকে এর আগেও আপনার নানান ভাবে জেলে টেলে নিয়ে রেখেছে, ঠিক একই ভাবে আপনি দেখেন আজকে বামপন্থীরা বিক্ষোভ করেছে, বামপন্থীদের কয়জনকে গ্রেপ্তার করেছে। আমার একটা ছোট সংগঠন ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের 52 জনকে গ্রেপ্তার করেছে, চিন্তা করতে পারেন। কারণ এই সময় যখন দেখছে যে বিপিনুর একটা প্রতিবাদী কণ্ঠস্বর, সবগুলোকে দমন পীড়ন করা গেলেও ইয়ং মানুষ এদেরকে দমন করা যায় না, তখন এখন ভারত প্রেসক্রিপশন দিচ্ছে এদেরকে দমন করো, কওমি মাদ্রাসা বন্ধ করো, আলেমুল আমাদের মাজা কোমর ভেঙে দাও। সেখানে আমি আশঙ্কা করছি যে কোনো সময় ইলিয়াস আলীর মতো গুম হয়ে যেতে পারি। বিএনপি নেতা ইলিয়াস আলীকে যেভাবে আপনার এখান থেকে গুম করে আপনার আগরতলা নিয়ে হত্যা করা হয়েছে, এ ধরনের অনেক গুমের ঘটনা ঘটছে যেগুলো সরাসরি আপনারাই কিন্তু মোদী বিরোধী আন্দোলনের সর্বপ্রথম আপনারাই শুরু করেছিলেন, কিন্তু প্রাণ গেছে 20 জন মানুষের, হেফাজতের সমর্থক এবং অন্য সাধারণ মানুষের। আপনাকেও গ্রেফতার করা হয় না, এটা একটা উদাহরণ দিয়ে গেছেন। কেন আপনাকে গ্রেফতার করা হয় না, এই ধরনের ইয়েও আছে। আপনি এই প্রশ্ন রেখে গেছি, আমি হারুন ইজার সাহেব আপনার কাছে আসছি, আপনি একটু দয়া করে বলবেন। আপনার অনেক কথা বলার ছিল, আপনি তখন বলতে পারেননি, আমি আপনার কাছে আবার আসলে আপনি দয়া করে বলেন। জি ধন্যবাদ সাগর ভাই। আমি এখানে বাবু সাহেব এখানে রয়েছেন, আওয়ামী লীগের এমপি, সাবেক ছাত্র নেতা। তার মাধ্যমে আমি আওয়ামী লীগের কাছে একটু স্পষ্ট কিছু বার্তা দিতে চাই, এবং বিশেষ করে আমি বাংলাদেশ সরকার প্রধান যিনি, একই সাথে যিনি আওয়ামী লীগের সভানেত্রী, আমি শ্রদ্ধার সাথে, আমাদের মনে ক্ষোভ রয়েছে, আমরা শোকাহত, আমাদের মনে বিগত 1 দশকের অনেক দমন নিপীড়নের, ওনার একজন ছেলে আছে সজীব ওয়াজেদ জয়, আমি প্রধানমন্ত্রীকে বল, তিনি একজন ছেলের মা, আমরাও কিন্তু সন্তান, আমার বয়স সজীবের সমান বয়স, কিন্তু আমরাও তো বাংলাদেশের সন্তান, আপনারও সন্তান রয়েছে। বিগত 10 বছরে বিভিন্ন মামলা হামলা বিভিন্ন খুব সত্ত্বেও আমি আপনার দলের দৃষ্টি আকর্ষণ করবো যে আগের আওয়ামী লীগ এবং বর্তমান আওয়ামী লীগ ইতিহাসের যে সফর, ইতিহাসের যে যাত্রা, এই যাত্রাতে কেন এত পার্থক্য হয়ে গেল? যে আওয়ামী লীগের যখন মৌলানা ভাসানী সম্পৃক্ত ছিলেন, এমনকি বঙ্গবন্ধু থাকাকালীনও আওয়ামী লীগের যে চরিত্র, এবং আওয়ামী লীগের সে সময়ের 70-এর দশকের 60-এর দশকের যে আওয়ামী লীগের চরিত্র, 80-এর দশকের এমনকি 90-এর দশকের যে চরিত্র, সেই চরিত্রের সাথে কেন বর্তমান আওয়ামী লীগের এতটা পার্থক্য হয়ে গেল? আমি আরেকটা বিষয় এখানে আমার একটু পারিবারিক পরিচয় এখানে তুলে ধরতে বাধ্য হচ্ছি। যারা আমাদেরকে শুধু মনে করুন জঙ্গি, আমাদের পরিবার, আমার একজন ফুফা ডাক্তার জাফর সাহেব, তিনি চট্টগ্রামের আই স্পেশালিস্ট ছিলেন, এবং আমার ফুফু কামরুন্নাহার জাফরের তিনি হাজবেন্ড ছিলেন। আমি তার নামে এই জন্য নিচ্ছি, চট্টগ্রাম সহ পুরো বাংলাদেশে আমি একটু চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, তার সমকক্ষ কোন নেতা বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ আছেন কিনা? তিনি আমাদের ফ্যামিলি মেম্বার ছিলেন। সেই সময়ে এত স্মার্ট এবং ভদ্র জেনিয়াস ব্যক্তিরা, তারা এই পাকিস্তান আমলে এবং পাকিস্তান পরবর্তী বাংলাদেশ আমলে তারা এই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তো বর্তমানে এইভাবে যে তাণ্ডব, ছাত্রলীগের যে তাণ্ডব, এইভাবে তো আপনারা ছেড়ে দিয়েছেন, এটা তো আপনাদের জন্য কলঙ্ক, এটা তো আপনাদের জন্য সারা, হয়তো যতদিন আপনারা ক্ষমতায় আছেন ততদিন হয়তো এটা আপনারা হয়তো পার পেয়ে যাচ্ছেন, কিন্তু এটা তো অনেকে বলে বিচার হবে, আমি বিচার কথার দিকে যাচ্ছি না। আমি জানি না ভবিষ্যৎ কার কিভাবে হয়েছে, আমি জানি না আমার ভবিষ্যৎ কি, আপনাদের বা আমাদের ভবিষ্যৎ কি, কিন্তু ইতিহাসের পাতায় তো একটা কলঙ্ক থেকে যাবে বর্তমান আমলের, যে এইভাবে আওয়ামী লীগের তাণ্ডব দেশব্যাপী চালিত হয়েছেন। আমি আপনাদেরকে বলবো যে আগে আপনারা আপনাদের ইতিহাসের দিকে ফিরে যান। আপনারা এই যে এখানে আমার লাইব্রেরিতে বই দেখতে পাচ্ছেন, কিছু বই এখানে আছে, আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুল আলম সাহেবের বই আছে এখানে, তিনি নিজের হাতে লিখেছেন, ইসলামী বিপ্লবের কথা তিনি লিখেছেন, ইসলামী সমাজ সংস্কারের কথা তিনি লিখেছেন, তিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তিনি এবং তিনি আওয়ামী লীগের সেক্রেটারি, আওয়ামী লীগের বঙ্গবন্ধুর সাথে তিনি জেল খেটেছেন, তিনি বঙ্গবন্ধুর সাথে, এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবন যখন বাংলাদেশে প্রথম বের হয়, আমি হয়তো সম্ভবত তার প্রথম পাঠক ছিলাম, সেই সত্যগুলো আজকে কোথায়? যেগুলো বঙ্গবন্ধু তিনি তার বই লিখেছিলেন, সেই বাস্তবতাগুলো কোথায়? আজকে বঙ্গবন্ধুর আপনারা ভাস্কর্য তৈরি করতেছেন, তার মূর্তি নির্মাণ করতেছেন, তিনি কি বেঁচে থাকলে আজকে আপনার তার নামে যে ব্যবসা হচ্ছে, যে ধান্দা হচ্ছে, সেটা কি তিনি করতে দিতেন? আমি আহ্বান করব যে আপনারা হয়তো আপনারা আমাদের থেকে আশা করছেন যে আমরা আপনাদেরকে বলবো যে মুসলিম হওয়ার জন্য, আপনাদেরকে আমরা তৌহিদের পথে আহ্বান জানাবো, কিন্তু তার আগে আপনাদেরকে বলবো আপনাদের কমপক্ষে অতটুকু, জানি আমরা আপনারা পূর্ব তৌহিদের পথে পরিপূর্ণ প্রত্যাহ্বান করতে এই মুহূর্তে পারবেন না, কিন্তু কমপক্ষে আপনারা আপনাদের
অতীত ইতিহাসের 60-এর দশকের, 70-এর দশকের, 50-এর দশকের, আপনার 80-এর দশকের সেই যে ইতিহাস ছিল, কমপক্ষে আজকের থেকে কিছুটা বেটার যে ছিল সেই ইতিহাস যদি কমপক্ষে আপনারা ফিরে যান, এটা তো আগেকার নেতৃবৃন্দ কল্পনা করতে পারতেন না যে একটা গুন্ডাতন্ত্র যেভাবে পুরো বাংলাদেশে তৈরি হয়েছে। আমি আরেকটা কথা এখানে বলি, এই মামুনুল হক সাহেবের বিষয়টা নিয়ে আমার ব্যক্তিগত একটা জায়গা আমি পরিষ্কার করতে চাই। আমার যদি সামান্যতম নৈতিক জায়গা থেকে কোনো দুর্বলতা থাকতো, আমি আজকে এই লাইভে আমি আসতাম না। আমার যদি কোনো সাসপেকশন থাকতো, আমার যদি কোনো এইভাবে যে ডাউট থাকতো তার নৈতিক চরিত্র সম্পর্কে, আমি কখন আসতাম না। আমরা আমাদের একজন সহপাঠীকে, তিনি বয়সে আমার সমান, তিনি বয়সে আমার বড় নন, তিনি মোটামুটি আমারও জন্ম 74 জন্ম আমার, তো প্রায় আমরা পড়ালেখা শেষ করছি একই সময়, যদিও তার সাথে আমার সেরকম ইন্টারাকশন ওই সময় তেমন ছিল না, রাজনৈতিক ভাবে আমরা হয়তো কিছুটা কাছাকাছি এসেছি। তো এই আমার সামান্যতম সাসপেকশন নেই যে একজন ব্যক্তি যিনি 20 বছর তিনি হাদিস পড়িয়েছেন, এমন কোন হাদিস কিতাব আল জামিউ সাহিহ ইমাম আল বুখারী, কোরআন শরীফের পরে যেটি সবচেয়ে বড় বিশুদ্ধ কিতাব। হ্যাঁ, হতে পারে আলেমদের মধ্যে যে ভুল ত্রুটি হতে পারে না, দোষ ত্রুটি থাকতে পারে, সেটা নয়, কিন্তু আমাদের তো একটা আইডিয়া আছে, আমাদের জানাশোনা আছে একজন লোক কতটুকু খারাপ হতে পারে, তার মধ্যে কতটুকু লাম্পট্য থাকতে পারে, সেটা আমাদের অতটুকু ধারণা আছে। আমরা কখনো তরুণ সমাজকে বিভ্রান্ত করবো না। আজ যদি মামুনুল হকের কোনো যদি চরিত্র কোনো কালিমা থাকে, আমি যদি যুব সমাজকে যদি তার নেতৃত্বের কথা যদি বলি, পক্ষে বলি, আমি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো, জনগণের কাছে আমি দায়বদ্ধ থাকবো। এখানে দেয়ার ইজ নো সাসপেকশন, এখানে দেয়ার ইজ নো ডাউট যে এখানে কোন রকমের তিনি নাউজুবিল্লাহ পরকীয়াতে লিপ্ত হয়েছেন। এটা আগেও আমরা জানতাম যে তার দ্বিতীয় স্ত্রী ছিল। হ্যাঁ, স্পেসিফিক হয়তো আমরা জানতাম না যে তার শ্বশুরবাড়ি কোথায়, সেটা আমাদের জানা ছিল না, ডিটেলস আমাদের ছিল না। এই বিষয়টি আমি আমার জায়গা থেকে আমি আবারও ক্লিয়ার করে বলতে চাই যে এখানে সাসপেকশনের সন্দেহের কোনো অবকাশ এখানে আশা করি রাখা উচিত হবে না। এখানে আরেকটি কথা, আমাদের গত সপ্তাহের যে আমি এই ব্যাপারটাই আরেকটা সম্পর্ক করতে চাচ্ছি যে আপনাদের হেফাজতের আসলে মূল উদ্দেশ্যটা কি? অনেকেই বলছে আপনারা অলক্ষ্যে চলছেন, অনেকে বলতে চাচ্ছে যে আপনাদের কোনো লক্ষ্য বস্তু নাই এবং এই লক্ষ্য বস্তুহীন আন্দোলনে আপনারা নিষ্পাপ বৃষ্টি প্রাণকে বিসর্জন দিয়েছেন। এই পূর্ণাঙ্গ দায়িত্বভার আপনাদের নিতে হবে, বা যদি কোনো একটা লক্ষ্য বস্তু থাকে তবেই আপনার আন্দোলনের একটা ইয়ে থাকতো যে হ্যাঁ আপনার লক্ষ্যে পৌঁছতে গেলে এই ধরনের জীবনহানি হতেই পারে। সেক্ষেত্রে আপনাদের বর্তমান অবস্থান কি? দেখুন, এটা আমি আসলে আশ্চর্য হয়েছি। আমাদের লক্ষ্যবস্তু নাই বলতে কি বলতে চাচ্ছেন আপনি? দেবালোকের নিয়ে স্পষ্ট, বিগত 1 দশকের বাংলাদেশ, ভারত এই দেশকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামরিকভাবে, সাংস্কৃতিকভাবে ভারত এই দেশকে শোষণ করেছে। ভারত এদেশে আধিপত্য কায়েম করেছে, আধিপত্যবাদ কায়েম করেছে ভারত। আজকে বাংলাদেশের জনগণ তাদের যে সম্পূর্ণ যে অধিকার বঞ্চিত, প্রতি নির্বাচনকে ভারত কিভাবে ইনফ্লুয়েন্স করেছে সেটা সকলের জানা। মোদির বিরুদ্ধে যে হেফাজত ইসলামের যে আন্দোলন ছিল, শান্তিপূর্ণ আন্দোলন, যদিও স্পেসিফিক সে 26শে মার্চ হেফাজত ইসলামের সুনির্দিষ্ট কোনো আন্দোলন ছিল না, স্বপ্রণোদিত হয়ে সাধারণ জনগণ ইসলামপন্থীরা সেই আন্দোলন বের হয়েছে। আমরা মানবিক জায়গা থেকে আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, লাশগুলোকে আমরা সেবা দিয়েছি, আমরা আহতদেরকে আমরা সেবা দিয়েছি, লাশগুলো দাফনের ব্যবস্থা করেছি, মানবিক জায়গা থেকে দাঁড়িয়েছি এবং মোদির বিরুদ্ধে আমরা আমাদের অবস্থানকে স্পষ্ট করেছি। আমি আপনাকে আপনার মাধ্যমে ফেস দ্য পিপলের মাধ্যমে আবার আপনাদেরকে আমরা একটা বার্তা দিতে চাই যে আমাদেরকে মনে করা হয় শুধু আমরা ধর্মীয় অ্যাঙ্গেল থেকে আমরা কাজ করে থাকি। মোদি বিরোধী আন্দোলন এটা শুধু একজন মোদি যিনি বাবরি মসজিদের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছেন, কাশ্মীরের বিরুদ্ধে যিনি আগ্রাসন চালাচ্ছেন, ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে, আসামের মুসলমানদের বিরুদ্ধে, শুধু ইসলামিক এবং ধর্মীয় সেন্টিমেন্টের জায়গা থেকে শুধু নয়, বরং এটা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, ন্যাশনাল সিকিউরিটি, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জায়গা থেকেও আধিপত্যবাদের প্রশ্নে আমরা কিন্তু মোদির বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। এই আন্দোলনকে স্পিরিচুয়াল আন্দোলন হিসেবে না দেখে দেখা দরকার ছিল এটাকে একটা রাজনৈতিক এবং তার যে আধিপত্যবাদ বিরোধী যে বয়ান, এই যে 20টা লাশ যে শহীদ হলো এবং 26শে মার্চ দেখুন কাকতালীয়ভাবে সেদিন। আপনারা তো রাজনৈতিক সংগঠন নন, আপনারা তো রাজনৈতিক সংগঠন নন, সেখানে প্রশ্ন আসছে যে আপনাদের। আমি তাই বলছি, আমরা তাই বলছি যে আমরা মোদির বিরুদ্ধে যে আমরা অবস্থানে গিয়েছি, মোদি এবং তার দলের যে উগ্রতা এবং যে উগ্রতা বাংলাদেশকে গ্রাস করছে, সেটা আমরা হেফাজত ইসলাম এবং বাংলাদেশের ইসলামপন্থী, আমি শুধু হেফাজত ইসলামের কথা বলবো না, এই আন্দোলনে এই মুভমেন্টে শুধু দল হেফাজত ইসলাম নয়, এই দেশের আপমার তৌহিদি জনতা তারা এখানে নেমেছে এবং যে 20 জন শহীদ হয়েছে সেখানে বেশিরভাগই ছিল সাধারণ নাগরিক, সাধারণ জনগণ। তারা হেফাজত ইসলামের কোনো দায়িত্বশীল ব্যক্তিও ছিল না। এই আন্দোলনটা এগেইনস্ট অফ দ্য ইন্ডিয়া এগেইনস্ট ফেসিজম, এটা কোনো দলীয় কোনো আন্দোলন ছিল না, এটা জনগণ আন্দোলন ছিল। লাশগুলোর খবর নেন, তাদের পারিবারিক পরিচয় নেন, তাদের সাংগঠনিক পরিচয় নেন
স্পষ্ট জানতে পারবেন তারা তাদের প্রধান পরিচয়, তারা এই দেশের মুসলমান, তারা নাগরিক। আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আজকে বুদ্ধিজীবীরা এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে বারবার বলা হয়, এমনকি একসময় বর্তমানে বিএনপি যদিও হয়তো জানি না ভারতের সাথে একটা তারা বোঝাপড়া হয়তো গিয়েছে বলে শোনা যাচ্ছে, কিন্তু তারাও তো একসময় এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা কথা বলতো যে আমরা এই রক্তের মাধ্যমে, আমাদের মুজিবুর আন্দোলনের মাধ্যমে, যদি সেটাকে ধর্মীয় অ্যাঙ্গেল থেকে বলা হচ্ছে, কিন্তু সেই ধর্মীয় অ্যাঙ্গেল আন্দোলন বাংলাদেশের জাতীয় রাজনীতি যে আধিপত্যবাদ যে প্রতিষ্ঠা হয়েছে ভারতের, তার বিরুদ্ধে যে একটা প্রভাব রয়েছে এই আন্দোলনের, তার রাজনৈতিক বয়ানকে কিন্তু সামনে আনা হচ্ছে না, তার রাজনৈতিক তার অবদানকে স্বীকার করা হচ্ছে না। আমি একটা কথা বলে দিচ্ছি, আজকে সেকুলার পন্থী ইসলাম বিদ্বেষী মিডিয়ার কারণে বা সরকারের চাপে, সরকারের এই যে ফেসিবাদী আচরণের কারণে যদি আজকে এই সূত্র চাপা পড়ে আছে, কিন্তু আগামী দিন প্রমাণিত হবে 26শে মার্চ কেবল এটা 71-এর সাথে সম্পৃক্ত নয়, 26শে মার্চে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রক্ত ঝরেছে, এটা আগামী দিন ইতিহাস। আমি স্পষ্ট বলে দিলাম, সেদিন 26শে মার্চ ছিল, 26শে মার্চকে 71-এর সাথে এতদিন সূত্রবদ্ধ ছিল, কিন্তু আজ 2021-এ এসে 26শে মার্চে সেই সুহাদাদের রক্ত, ভারতীয় আধিপত্যবাদের রক্ত, আধিপত্যবাদ বিরোধী রক্ত মিশ্রিত হয়েছে। এই 26শে মার্চ থেকে বাংলাদেশে ইতিহাসের নতুন ধারা শুরু হয়েছে। এটা শুধু কেবল এটা পাওনা শুধু ইসলামপন্থীদের নয়, বাংলাদেশ সমস্ত নাগরিকদের পাওনা, এমনকি যারা নাকি দেশপ্রেমিক, যারা সেকুলার আছে, তাদেরও সেটা পাওনা। আজকে মোল্লা বলে আমাদের সমস্ত অবদানকে, আমাদের স্যাক্রিফাইসকে উড়িয়ে দেওয়া হয় আমাদেরকে। ওই যে মোল্লারা সোভিয়েত বিরোধী লড়াই করেছিল, সেই সোভিয়েত বিরোধী লড়াই যদি তাদেরকে থামিয়ে না দেওয়া হতো, তাহলে কমিউনিস্ট আগ্রাসনে বাংলাদেশে কিন্তু আগ্রাসনের শিকার হতো। ওই মোল্লারা মার্কিন বিরোধী লড়াইয়ে তাদেরকে সেখানে স্তব্ধ করে দিয়েছে। যদি মার্কিনদেরকে স্তব্ধ না করতো, তাহলে আপনাদের দেশে তো মার্কিন সাম্রাজ্যবাদ দ্বারা আরো বেশি আক্রান্ত হতো। যে আমরা মোল্লা বিদায়, আমাদের নিরীহ চরিত্র আছে, আমরা কোনো এমবেসির সাথে আমরা যোগাযোগ রাখি না, বিদেশি শক্তির আমরা দূষর না, আমরা দেশীয় কোনো চক্রের সাথে দূষর না। এই দেশে বিভিন্ন মিডিয়া চলে, এনজিওর পয়সা দিয়ে চলে, বিভিন্ন আমাকে নুরুবে ইশারা করতে চেয়েছেন হয়তো মিডিয়ার বিরুদ্ধে না বলার জন্য, কিন্তু ক্রান্তিকালের এই সময় অবশ্যই আমাকে বলতে হবে কাদের বিভিন্ন এমবিসি গুলোতে যোগাযোগ পেয়েছে। আমি হারুন রিজার্ভ বলতে চাই, আমাদের পারিবারিক পরিচয় আছে, রাজনৈতিক পরিচয় আছে, আমাদের বিশাল জনগোষ্ঠী আমাদের সাথে রয়েছে, কি আমরা মাটিতে জনগণকে সাথে রেখেছি, উপরে আমরা আল্লাহকে সাথে রেখেছি। আমরা দেয়ার ইজ নো কনস্পাইরেসি, আমরা কোনো কনস্পাইরেসি নেই, গোপন কোনো সংগঠন নেই, হিডেন কোনো এজেন্ডা নেই, আমাদের কোনো বিদেশি এমবেসির সাথে, কোনো এনজিওর সাথে আমাদের সম্পৃক্ততা নাই। অত্যন্ত নিরীহ জায়গা থেকে, আমি যে নিরীহ জায়গার কথা বঙ্গবন্ধুর ব্যাপারও আওয়ামী লীগ দাবি করে থাকে, আজকে আপনারা নামে বঙ্গবন্ধুর কথা বলে থাকেন, কিন্তু তার যে চরিত্রের ভালো দিকগুলো, এগুলো একটু আপনাদের মধ্যে নাই। বরং বঙ্গবন্ধুর চরিত্রে যেগুলো ভালো দিক, হ্যাঁ, আমি তার ধর্মনিরপেক্ষতার প্রশ্ন বাদ দিয়ে, অন্য প্রশ্নগুলো বাদ দিয়ে তার মানবিক গুণাবলীর কথা বলতেছি। কমপক্ষে সেই গুণাবলী ধারণ করলেও তো আপনারা একটু ভালো আওয়ামী লীগ হতে পারতেন। আপনারা নষ্ট হচ্ছেন কেন? আমি আপনাদেরকে সেই জায়গায় আপনাদেরকে আহ্বান করতে চাই। পলিটিক্যাল কোনো গোল আছে কিনা, আপনারা ক্ষমতায় যেতে কোন ধরনের পলিটিক্স করছেন কিনা, বা এবং রাষ্ট্রীয় বিভিন্ন দাবি দাওয়া আদায় করতে গেলে হুজুরদের পলিটিক্স করার যে কোরআনী শাসন মোতাবেক রাইটস আছে কিনা বা করতে পারে কিনা, এই কয়েকটা জিনিস যদি ছোট্ট করে বলেন, এরপরে আমি নুরুলের কাছে গিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। বাংলাদেশে ইসলাম পন্থার যে রাজনীতি, সেই রাজনীতি বাংলাদেশে বিগত 50 বছর ধরে চলে আসছে। আপনারা জানেন ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে এবং সেই ইসলামিক দলগুলো তাদের এজেন্ডা তাদের মতো করে তারা বলে যাচ্ছে। যদিও এখানে ইসলামিক অ্যাঙ্গেল থেকেও আমরা গণতন্ত্রের প্রশ্নে এবং সমকালীন বিভিন্ন বিষয়ের সাথে ডাইমেনশনাল প্রশ্নে আমাদের কিছু এখানে অবজারভেশন রয়েছে, তবে হেফাজত ইসলামের বিষয়টা সরাসরি তারা পলিটিক্যাল এজেন্ডায় তারা নাই। কিন্তু একটা বিষয়ে অবশ্যই হেফাজতের এবং হেফাজত ইসলাম নেতৃত্বে বর্তমান ইসলামপন্থীদের যে একটা অবস্থান, সেটা হলো যে পলিটিক্যাল গোল সেখানে নেই, কে ক্ষমতায় আসবে বা কাকে ক্ষমতা নামানো হবে, এরকম শর্টকাট পলিটিক্যাল গোল নাই। তবে আলটিমেটলি এই বাংলাদেশকে রক্ষার, আধিপত্যবাদ থেকে রক্ষার হেফাজত ইসলামের প্রত্যেকটা দাবি যদি মেনে নেওয়া হয়, হেফাজত ইসলামের অবদান, তার কন্ডিশন, তার অবজারভেশন, তার যে ডিমান্ডগুলো, এই ডিমান্ডগুলো কিন্তু যদিও দেখতে মনে হচ্ছে এটা ইসলামিক ডিমান্ড, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু বাংলাদেশকে সেভ করে, আধিপত্যবাদের খপ্পর থেকে বাংলাদেশকে মুক্ত করে। সেই হিসেবে বলা যেতে পারে আমাদের একটা পলিটিক্যাল ইতিবাচক আমাদের প্রভাব রয়েছে এবং পলিটিক্যাল ইতিবাচক একটা আমাদের টার্গেট রয়েছে। সেটা ক্ষমতামুখী নয়, সেটা বরং জনগণের মুক্তির সাথে সম্পৃক্ত, সেটা বাংলাদেশের অস্তিত্বের সাথে সম্পৃক্ত, সেটা এই দেশের জনগণের বিশ্বাসের সাথে সম্পৃক্ত, সেটা এই দেশের জনগণের এই চেতনার সাথে সম্পৃক্ত, এবং সেটা অবশ্যই তাদের এই দেশের জনগণের নিজস্ব চেতনা আছে, যে চেতনা ভারতীয়
আঞ্চলিক আধিপত্যবাদ সহ আন্তর্জাতিক সকল আধিপত্যবাদকে যে চেতনা অস্বীকার করে, সেই চেতনা যদি আপনার পলিটিক্যাল বলতে পারেন, তাহলে আমরা বলবো আমাদের সেই পলিটিক্যাল গোল আমরা আছে, যে পলিটিক্যাল গোল বাংলাদেশের লাখো জনতার সেই বিদ্রোহী চেতনা এবং আধিপত্যবাদ বিরোধী যে চেতনা, সেই চেতনার পক্ষে আমরা, সেই অর্থে আমরা অবশ্যই আমাদের সেই পলিটিক্যাল, এটা আমাদের গোল, এটা আলটিমেট আমাদের গোল, সেটা হতে পারে সেটা। তবে সস্তা রাজনীতি, এই যেভাবে পচে গিয়েছে রাজনীতির কালচার, যেভাবে ধ্বংস হয়েছে, সেই রাজনীতির পার্ট আমরা কখনো না, সেই রাজনীতির কখনো আমরা অংশ আমরা মুঠোই নয়। আমরা আপনাদের এই চর্চা থেকে কি কোনো ধরনের রাজনৈতিক দল বেনিফিটেড হচ্ছে বা কে বেনিফিটেড হচ্ছে না, এই ধরনের ব্যক্তিগত বা সাংগঠনিক কোনো উদ্দেশ্য আদর্শ আছে কিনা আপনাদের? আমরা ক্ষমতাসীন দল এবং বিরোধী দল উভয় দলের পার্টিসিপেশন, উভয় দলের কন্ট্রিবিউশন, উভয় দলের সম্পৃক্ততাকে আমরা আমাদের জন্য আত্মঘাতী মনে করি, এবং আমরা নিজেরাও নজরদারি রাখি এই কথার উপরে যে সরকারের সাথে কেউ কোনো গোপন আদালতে যাচ্ছে কিনা, কিংবা জামাত হোক বিএনপি হোক কারোর সাথে কোনো পলিটিক্যাল কোনো কনস্পাইরেসি বলবো বা পলিটিক্যাল কোনো যোগাযোগে যাচ্ছে কিনা, এইটার উপর আমরা নিজেরাই এটার উপরে আমরা আপনাদের শীর্ষ অনেক নেতারাই কিন্তু বিভিন্ন সময়ে এই ধরনের অভিযোগ তুলছে যে হেফাজতের অনেকেই আছে যে সরকারের সাথে আতাত করার মতো, এরকম অভিযোগের কথা শোনা যাচ্ছে। এটা কেউ যদি ব্যক্তিগতভাবে একসময় আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জীবদ্দশায় ওনাকে ইউজ করে, বা উনি নয়, শেখের ব্যাপারে আমি ভালো করে জানি, তার মানুষ, আমি তার অত্যন্ত কাছের শিষ্য ছিলাম, তাকে কিছু লোক বাইরে থেকে দূর থেকে ব্ল্যাকমেল করার কিছু আংশিক চেষ্টা হয়েছিল, এবং সেই কনস্পাইরেসি ধারাবাহিকতায় বর্তমানে ব্যক্তিগত কেউ কিছু করছে কিনা সেটা আমরা নজর রেখেছি, এবং আমি এটা আশ্বস্ত করতে চাই এবং বিরোধী দলের সাথে কিন্তু আমাদের কোনো সম্পৃক্ততা আমাদের নেই। আমাদের গোল, আমাদের টার্গেট অনেক বড়। আমরা ছোটখাটো রাজনৈতিক ক্ষমতামুখী কোনো গোল আমরা রাখি না, আমরা লালন করি না। আমরা এদেশের জনগণের শক্তি, এদেশের জনগণের যে বিশাল যে মূল্যবোধ, সেই মূল্যবোধের শক্তি, এদেশের জনগণের যে বিশাল যে তৌহিদবাদী চেতনা, সেই তৌহিদবাদী চেতনার শক্তি, আমি আবার বলছি, যে চেতনা সকল আঞ্চলিক আন্তর্জাতিক আধিপত্যবাদকে অস্বীকার করে, সেই চেতনার পক্ষের শক্তি আমরা, সেটাকে আপনি অবশ্যই রাজনীতি বলতে পারেন বা রাজনীতি বলতে পারেন, যেটা বলতে পারেন। সেটা আবার আমাদের বর্তমান সংবিধান এবং গণতন্ত্র পরিপন্থী হয় কিনা, সেটাও কি আপনারা কেয়ার করেন কিনা? গণতন্ত্রপন্থী এবং সংবিধানপন্থী কথাটা পরে আসছে। আজকে যারা সংবিধানের ধ্বজাধারী বলে, সংবিধানের পরিপন্থী হচ্ছে কিনা বা এই ব্যাপারে যারা আজকে সংবিধানের কথা বলে, তারাই তো আজকে দেশকে বিদেশে বর্গা দিয়েছেন। তারা যারা আজকে রেজিস্ট্রেশন নিয়ে দল করে ক্ষমতা বুক করে, কিংবা ক্ষমতার বাইরে থাকে, যারা আজকে গণতন্ত্র সার্বভৌমত্ব কথা বলে, লাল সবুজের কথা বলে, তারাই তো এই দেশকে বর্গা দিয়েছেন অন্যদের হাতে। তাদের সাথে দেশের সম্পর্ক না, তারা জাস্ট গণতন্ত্রকে, সংবিধানকে, পতাকাকে তারা শুধু জাস্ট একটা আইওয়াশ ইউজ করে থাকেন। তারা এগুলোকে কিন্তু রাখেননি সামনে। এবং এর ব্যাপারে ইসলামের যে বয়ান, সেটা একটা ভিন্ন বিষয়। এখানে তাদের হাতে গণতন্ত্রটাও তো নিরাপদ না। তাদের হাতে যে লাল সবুজ বলেন, সেটা তো লাল সবুজ নেই, সেটা তো ভারতীয়, এটার একটা ইন্ডিয়াইজেশন হয়ে গেছে এটার। এবং এইভাবে আঞ্চলিক চায়নার আধিপত্য এখানে বেড়েছে। এবং আমরা যতটুকু জানি যে আমেরিকারও একটা এখানে গোল সামনে আছে, সেটাও সেই গোলকে অ্যাপ্লাই করতে যাচ্ছে। কারা করছে? মোল্লারা করতেছে। আমেরিকান থেকে কারা ডাকছে? চায়না থেকে কারা নিয়ে আসছে? ভারতকে কারা নিয়ে আসছে? আপনি আজকে কথায় কথা আমাদের সন্দেহ করা হয় আমরা এরা মনে জঙ্গি কিনা, এরা মৌলবাদী কিনা, তালেবান বন্দী কিনা। সেই ধরনের সন্দেহ তো রয়ে যাচ্ছে, কারণ আমরা গণতন্ত্র কারা দেখি আনছে আজকে বাংলাদেশে, ঝুঁকিপূর্ণ হোক সেটাও আমরা চাই না। আমরা চাই ধর্মীয় মূল্যবোধের একটা সঠিক জায়গাতে, অবশ্যই একটা চর্চিত জায়গা থেকে ধর্মীয় যে চেতনা আছে সেটার আলোকে আমরাও এটা চাই যে গণতন্ত্রকে এবং সংবিধানকে সমুন্নত রেখে একই পাশাপাশি চলে একটি সুন্দর বাংলাদেশ করার স্বপ্ন আমরাও দেখি। কোনোভাবে যেন আমাদের আলামরাও তাদের দিকেও যাতে আঙ্গুল তুলে কেউ মৌলবাদী হিসেবে, জঙ্গিবাদ হিসেবে কেউ ইঙ্গিত না করে একটি মানে গণতন্ত্রের পাশাপাশি আপনাদেরকে চলার কোনো সুযোগ থাকলে, সেটা একমাত্র উদ্দেশ্য হলো বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের যেন অবদানটাকে আমরা স্বীকার করি, সেভাবে আমরা চাই। নুরুল হক নূর, আপনার কথা শুনে আজকে আমি অনুষ্ঠান শেষ করব। আপনি দয়া করে আনমিউট করবেন। আমার স্বাভাবিকভাবেই বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে চলতে হলে আমার সব দেশকেই লাগবে, ভারতকেও লাগবে, চীনকেও লাগবে, আমেরিকাকেও লাগবে। তবে আমরা যেটা সবসময় বলি যে অবশ্যই কোনো দেশের কাছে বিক্রি হয়ে যাওয়া নয়, এবং কোনো দেশের কাছে নতজানু হয় না, যেটা যেমন এই সরকার যেটা করছে। কারণ স্বাভাবিকভাবে যেহেতু তারা একটা আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার না, সুতরাং ক্ষমতায় থাকার জন্য স্বাভাবিকভাবে তারা বিদেশি অপশক্তির সাথে হাত মিলিয়ে বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে তারা ক্ষমতায় থাকার একটা চেষ্টা করছে। কিন্তু
নুরুল হক নূর, আপনাকে শুনতে পাচ্ছি না। হারুন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। না, নুরুল হক নূরকে শুনতে পাচ্ছেন? আমি নুরুলকে শুনতে পাচ্ছি না, নুরকে শুনতে পাচ্ছি না। নুরুল হক নূর, আপনাকে শোনা যাচ্ছে না, আপনি স্টাক হয়ে গেছেন। হারুন ভাই, আমি নুরুল হক নূরের অপেক্ষা করছি, তাকে দিয়েই আজকে শেষ করব। দর্শক আপনারা যারা দেখছেন, আজকে খুব বিশাল একটা সংখ্যক ভিউয়ার্স আজকে এই অনুষ্ঠানটি দেখেছেন। আপনারা অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আলোচনাটি অন্যদেরকে শোনার এবং দেখার সুযোগ করে দিবেন। এখানে অনেক তথ্য উঠে এসছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে বর্তমানে হেফাজতের অবস্থান এবং হেফাজত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা। এবং জনাব হারুন ইজাহারের সুন্দর বক্তব্য আমরা শুনেছি। হারুন ইজাহার ভাই, আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে যাচ্ছি, যদিও আপনার কাছে আবার আসার কথা ছিল না, আমার অনুষ্ঠান শেষ করার কথা ছিল, কিন্তু এই সুযোগে আমি নুরুল হক নূরের অপেক্ষা করছি এবং আপনার কাছে জানতে চাই এটাই যে আপনাদেরকে জঙ্গিবাদের আখ্যা দেওয়া হচ্ছে এবং আজকে যে ঘটনাটা ঘটেছে এই নিয়ে আপনাদের প্রতিবাদমূলক বা ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আজকে যে ঘটনাটা ঘটেছে এ নিয়ে কি আপনারা ক্ষিপ্ত, ক্ষুব্ধ, সংক্ষুব্ধ বা কোনো ধরনের কর্মসূচি আসতে পারে? এটা কি আপনার পলিটিক্স? জি হ্যাঁ, এই সম্পর্কে আমি বলছি। এর আগে আমি একটা কথা বলতে চাই। আমার ভাই নুরুল হক নূর, ভিপি নূর একটা কথা হয়তো বলতে চেয়েছিলেন, আমি শুধু হয়তো আধা মিনিট বা 1 মিনিট তার বক্তব্য শুনতে পেয়েছি, এরপরে তাকে আমরা হারিয়ে ফেলছি। তিনি শুরুতে বলতে চাচ্ছিলেন যে বিদেশি শক্তিগুলোকে লাগবে, অবশ্যই সেটা সম্মানের জায়গা থেকে হবে। এই জায়গায় আমরা বলতে চাই, আমরা যত আমরা আধিপত্যবাদ বিরোধী শক্তি, আমরা আঞ্চলিক আধিপত্যবাদকে আমরা ইগনোর করি, আমরা সেটাকে প্রত্যাখ্যান করি, তার মানে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়নি। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ছিল, তিনি যেমনি ভাবে কুফফার শক্তির সাথে লড়াই করেছেন, ডায়লগের রাস্তা কিন্তু ছিল। আমরা যেটা মোকাবেলা করছি যে ভারতের জায়গায় থাকুক, চায়নার জায়গায়, আমেরিকা তার জায়গায়, তারা যে ইন্টারফেয়ার করছে, তার অবৈধ যে হস্তক্ষেপ আজকে বিদেশি হস্তক্ষেপ হচ্ছে, আমরা তার বিরোধী। সে আধিপত্যবাদকে আমরা কখনো মেনে নিব না, কখনো আমরা মেনে নিব না। সেটার বিরুদ্ধে আমাদের অবশ্য কর্মসূচি থাকবে। তবে আমরা তাই বলে আমরা আমাদের ডায়লগের রাস্তা কিন্তু বন্ধ করিনি। এবং আমি আপনাকে রেফারেন্স দিতে চাই, মোদী যেদিন, নরেন্দ্র মোদী যেদিন বাংলাদেশে এসেছিলেন 26 তারিখের আগে 25 তারিখ রাত্রে আমি একটি ইংরেজিতে একটি বক্তব্য আমরা দিয়েছিলাম। আমি আপনাকে এবং আপনার মাধ্যমে, ফেস দ্য পিপলের মাধ্যমে আহ্বান করবো যে আমাদের সে বক্তব্যটা কি বার্তা আমরা দিয়েছিলাম। আমাদেরকে কথায় কথা আপনি বলেছেন আমাদেরকে জঙ্গিবাদ আখ্যা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, উই আর স্মার্ট বিজনিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রাসূলুল্লাহকে ফলো করি। রাসূলুল্লাহ তিনি ইতিহাসের সবচেয়ে স্মার্ট লিডার ছিলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রজ্ঞাবান, সবচেয়ে জেনিয়াস লিডার ছিলেন। ইতিহাসের সবচেয়ে জেনিয়াস লিডারের আমরা অনুসারী, ইতিহাসের সবচেয়ে স্মার্ট লিডারের আমরা অনুসারী। সেজন্য আমাদেরকে খুব মনে করে এটা ভুল। আজকে যারা জঙ্গিবাদ বলে আমাদেরকে আপত্তি দেয়, আপনি দেখবেন খুবই অর্ধশিক্ষিত বা স্বল্প শিক্ষিত, কিন্তু মিডিয়ার সাংস্কৃতিক কিছু আচরণের কল্যাণে তারা আজকে হয়তো তারা ফেমাস হয়েছে। তারা ওই জায়গা থেকে আমাদেরকে বলছে জঙ্গিবাদের আপত্তি কখনো বাংলাদেশের জনগণ থেকে আসেনি। এমনকি আমি এটাও বলতে বাধ্য হচ্ছি, রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকেও কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে ওইভাবে কিন্তু অবস্থা, জঙ্গিবাদের যে প্রপাগান্ডা ওইটা কিন্তু ওইভাবে হয়নি, বরং রাষ্ট্রযন্ত্রকে প্রভাবিত করেছে ওই কালচারাল ইসলাম বিদ্বেষী একটি চক্র। তারা রাষ্ট্রযন্ত্রকে তারা প্রভাবিত করেছে, রাষ্ট্রযন্ত্রকে তারা জঙ্গিবাদের টার্মকে ব্যবহার করে তারা আল-মোলামাদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে তারা লাগিয়েছে। এখানে আমরা বারবার তাদেরকে তৃতীয় শক্তি হিসেবে চিহ্নিত করতে চাই, যারা জঙ্গিবাদ শব্দটি তারা ইউজ করে থাকে। এখানে আরেকটি কথা বলবো, এই দেশে স্বাধীন হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি যে বিদেশি সংস্কৃতি, বিদেশি টার্মগুলোকে কিভাবে এখানে এস্টাবলিশ করা হচ্ছে। এখানে ধরুন ধর্ষণ, র্যাপ, বারবার বলা হচ্ছে আমরা র্যাপের বিরোধী। র্যাপ মানে তো জোরপূর্বক ধর্ষণ। দেখুন, র্যাপকে শুধু একমাত্র র্যাপ বা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদকে সীমাবদ্ধ রেখে সমতার পারস্পরিক সম্মতির ভিত্তিতে যে বেবিচার, সেটাকে কিন্তু বৈধতা দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে পাশ্চাত্যের টার্ম। এখানে যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা, এখানে আমাদের এই কিছুদিন আগে আপনারা হয়তো ইউটিউবে পাবেন এই সমস্ত বুদ্ধিজীবীদের আসল চেহারা, এবং তাদের যদি আমি ব্যক্তি চরিত্রে হাত দিতে চাই না, তবে তাদের পরীক্ষার ফলাফল এবং তাদের একাডেমিক, তাদের যে ব্যাকগ্রাউন্ড। আমার সাথে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানী যোগাযোগ আছে ডক্টর শামশের আলী, উনি বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী, তিনি একজন ইসলামিস্ট তিনি, এবং তার আগে প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলাম। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, যারা আজকে আমাদের জঙ্গি তমকা লাগায়, একজন ডক্টর জামাল নজরুল ইসলাম তোমাদের মধ্যে দেখাও, যারা তোমরা জঙ্গিবাদের তোমরা মুখে মুখে কথায় কথা তোমরা রব তুলো। যাই হোক, আমরা আজকে মিডিয়া না থাকার কারণে আমরা আমাদের অসংখ্য অবদানকে, আমাদের অসংখ্য যোগাযোগকে, আমাদের সেই পড়ালেখাকে, সেই জায়গাগুলো আমরা হয়তো জনগণের সামনে তুলে আনতে পারছি না। তো এখানে যেটা, তারা বিদেশি সংস্কৃতি দ্বারা প্রভাবিত,
এবং বিদেশি মিডিয়া দ্বারা তারা প্রভাবিত। যেমন আমি জাস্ট একটা উদাহরণ, মিলিটেন্সি বা জঙ্গিবাদ, এটার উদাহরণটা আমি যাবো এর আগে র্যাব বা দর্শনের উদাহরণে। এই দেশে বারবার বলা হয় দর্শন বিরোধিতা, কিন্তু ইসলাম দর্শনের পাশাপাশি বেবিচারকেও, নৈতিক অনৈতিক সম্পর্ককে ইসলাম কিন্তু ইগনোর করে ইসলাম। তো দর্শন কেন বলা হচ্ছে? ওই পাশ্চাত্যের টার্মকে কিন্তু এখানে এস্টাবলিশ করা হচ্ছে। এইভাবে মিলিটেন্সি, সন্ত্রাসবাদ, এই শব্দগুলো, এই জাতীয় বহু শব্দ আছে যেগুলো আমাদের ইয়েতে রয়েছে, এগুলোকে আমরা বলি শব্দফাদ। এই শব্দফাদ গুলো তৈরি করেছে এই দেশের ইসলাম বিদেশি সেকুলার পাড়া। তারা এগুলো এই দেশে এস্টাবলিশ করে তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। আমাদের বয়ান, আমাদের অবস্থান, আমাদের বক্তব্য স্পষ্ট বরাবরই। আমরা আল কোরআনকে লালন করি। কোরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় ইসলামের যে ইউনিভার্সাল বার্তা, আপনি দেখুন, আমি এখন সময় নেই, আপনি তো আমাকে এটা বাই চান্স আমি কিন্তু সুযোগ পেয়েছি, নূর ভাই না থাকলে আপনি অনেক বলেছেন, নুরুল হক নূর আমার সাথে যুক্ত হয়েছেন। জি, আপনি জাস্ট ইতিটা যদি টানেন। শেষ করে দিচ্ছি। আল কোরআন কারীম যেভাবে তার যে ইন্টারফেথ, তার যে বয়ান দিয়েছে, আন্তধর্মীয় বয়ান দিয়ে ইসলাম, আল কোরআন প্রমাণ করে দিয়েছে যে ইসলাম হচ্ছে একমাত্র ইউনিভার্সাল ওয়ার্ড, এবং সেই ইসলামে সবাইকে আসতে হবে। ইসলামের ইন্টারফেথ, সে পাশ্চাত্যের ইন্টারফেথ কিন্তু এক নয়। ইসলাম আল কোরআনিক একটা ইন্টারফেথ আছে, এবং ইসলাম যে একটা ইউনিভার্সাল বার্তা, আমি বলবো এটা একমাত্র ইতিহাসে বিশ্বের সবচেয়ে অসাম্প্রদায়িক শব্দ হচ্ছে আল ইসলাম, সবচেয়ে শান্তিপূর্ণ শব্দ হচ্ছে ইসলাম, সবচেয়ে বাস্তবসম্মত শব্দ হচ্ছে ইসলাম, সবচেয়ে ব্যাপকতা সর্বস্ব শব্দ হচ্ছে ইসলাম। সেই ইসলামে ফিরে আসার জন্য আমি আমাদের ওই সমস্ত ভাইদেরকে বলবো যারা আমাদের বিরুদ্ধে জঙ্গিবাদের আঙ্গুল তুলে আমাদের দিকে, রাষ্ট্রকে বলবো সেই ইসলামের দিকে ফিরে আসার জন্য। ধন্যবাদ। জি হারুন, আপনাকে অশেষ ধন্যবাদ। নুরুল হক নূর, আপনাকে আবারও পেলাম। আপনার কথা শুনে শেষ করব, আপনি দয়া করে বলবেন আপনাদের আদর্শিক ভাবে এবং রাজনৈতিক অবস্থানের আলোকে কোনোভাবে কি সম্পৃক্ততা আছে কিনা হেফাজতের সাথে, এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি বর্তমানে যে একটা সংকটপূর্ণ অবস্থা যাচ্ছে, পরিবেশ যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে? জি সাগর ভাই, আমি ওই সময় যেটা বলতে চাইছিলাম যে আসলে আন্তর্জাতিক ভাবে আমাদেরকে চলতে গেলে স্বাভাবিকভাবেই অন্যান্য দেশের সাথে আমাদের সুসম্পর্ক দরকার। আর যেহেতু আন্তর্জাতিক রাজনীতিতে একটা মেরুকরণ রয়েছে, সুতরাং আমাদেরকেও দেশের স্বার্থে কারোর সাথে সখ্যতা গড়তে হবে, আবার কারোর সাথে দূরত্ব রাখতে হবে। সেটা আলাদা বিষয়, সেটা একটা রাষ্ট্রীয় নীতি, রাষ্ট্রীয় জায়গা থেকে হবে। কিন্তু আমরা বলছি যে বর্তমান সরকার যেভাবে একেবারেই ভারত ঘেঁষা হয়ে যাচ্ছে, এবং ভারত যেভাবে বাংলাদেশের রাজনীতি, প্রশাসন সমস্ত জায়গা হস্তক্ষেপ করছে, সেটা আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়। এবং যে কারণে আমরা মনে করি যে এই মুহূর্তে আমাদের দুটো কাজ হচ্ছে, যে বর্তমানের এই অগণতান্ত্রিক সরকারকে হটিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, এবং দ্বিতীয় কাজ হচ্ছে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকা। যে ভারতীয় আগ্রাসন এদেশে কি পরিমাণ চলে সেটা আপনার এই যে মোদী বিরোধী আন্দোলনে সেটা প্রমাণিত হয়েছে, যে যেখানে সমস্ত দলগুলো প্রায় বামপন্থী, ডানপন্থী, ইসলামপন্থী সবাই মুভমেন্ট করলো, প্রতিবাদ জানালো, কিন্তু তারপরেও সেই আন্দোলনের খেসারত দিতে হয়েছে। 20টি মানুষ মারা গিয়েছে। এবং হারুন ইজাহার ভাইকে আমি বলতে চাই যে শুধুমাত্র হেফাজতের কর্মীরা মারা গেছে বা তাদের সমর্থকরা, এমনটা নয়। আমার সংগঠনের একজন আপনার নেতা ব্রাহ্মণবাড়িয়ার মারা গেছে। আর হেফাজতে ইসলাম স্বাভাবিকভাবে তো কোনো রাজনৈতিক সংগঠন নয়। হেফাজতে ইসলাম কারা করে দেখেন? মুসলমানরাই তো করে। আমিও তো একজন মুসলমান। এখানে আওয়ামী লীগের নজরুল ইসলাম বাবু ভাই ছিলেন, তিনিও তো একজন মুসলমান। কিন্তু স্বাভাবিকভাবে আমাদের একটা বিষয় হচ্ছে, হয়তো আপনার হেফাজতে ইসলাম যেভাবে তারা একটা সাংগঠনিক জায়গা থেকে ইসলামী মূল্যবোধকে প্রমোট করতে চায় বা ইসলামী মূল্যবোধের ইমপ্লিমেন্টেশন করতে চায়, হয়তো আমরা ওইভাবে চিন্তা করছি না, আমরা আরেকভাবে চিন্তা করছি। কিন্তু আমি কিন্তু স্বাভাবিকভাবেই আমি কিন্তু একজন ইসলাম ধর্মের অনুসারী মানুষ, কাজে আমার কিন্তু রাজনীতি করি স্বাভাবিকভাবে অন্য ধর্মের মানুষ নিয়েও আমি করি। এবং আমি মনে করি যে এই প্রেক্ষাপটে আমাকে অবশ্যই সকল ধর্ম, মত, পথের মানুষকে নিয়েই রাজনীতি করতে হবে এবং রাজনৈতিক সংগঠনটা করতে হবে বাংলাদেশের প্রশ্নে। সুতরাং সেই ক্ষেত্রে আমার সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু তাই বলে আমার ধর্মকে বিসর্জন দিয়ে আমি রাজনীতি করি না, আর সেটা জীবদশায় আমি করব না, যেটা আওয়ামী লীগ করছে। আজকে শুধুমাত্র তারা আওয়ামী লীগ করার কারণে, আওয়ামী লীগ যেমন ভারতের দালালি করছে, তেমনি আজকে দেখেন ছাত্রলীগ, যুবলীগ অস্ত্র লাঠিসোঁটা নিয়ে মসজিদ মাদ্রাসায় ভাঙচুর চালাচ্ছে, আজকে আলেম ওলামাদেরকে বেইজ্জতি করছে, ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছে। এটা আওয়ামী লীগের, ভারতের একটা পুশ করা এজেন্ডা আওয়ামী লীগের মধ্যে। সেটা হয়তো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের অনেকে করছেন, কিন্তু সেটা তো আমরা করবো না। কিন্তু আমাদের জায়গা থেকে যেটা আমরা একটা ইনক্লুসিভ রাজনীতি, যেটা সকল ধর্ম, মত, পথের মানুষকে নিয়ে করতে চাই। আর বিশেষ করে বাংলাদেশের বর্তমান যে সংকট, সেই সংকট থেকে উত্তরণের রাস্তা হচ্ছে দুটো। সেটা হচ্ছে যে বর্তমান এই অবৈধ সরকারকে হটিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। কারণ গণতান্ত্রিক সরকার যদি ক্ষমতায় থাকতো,
তাদেরকে জবাবদিহি করতে হতো যে আজকে 20টা লাশ কেন মোদী বিরোধী আন্দোলনে আজকে লাশ হতে হলো। এই লাশের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেন দায় নিবে না, এটা তাদেরকে জবাবদিহি করতে হতো। কারণ এখন তার গণতান্ত্রিক সরকার নেই, এখন আছে ভারত পরিচালিত একটা সরকার। তারা ভারতকে যেভাবে ভারত তাদেরকে মিশন দিচ্ছে, ভীষণ দিচ্ছে, তারা সেভাবে বাংলাদেশের রাজনীতি করছে, বিরোধী দলকে গুম করছে, খুন করছে, মিছিল মিটিং এ হামলা চালাচ্ছে, ছাত্রলীগ যুবলীগকে মাঠে নামিয়ে দিচ্ছে, তারা একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে। এখান থেকে আসলে বাংলাদেশের মানুষের উত্তরণের জন্য অবশ্যই আমি মনে করি যে গণতন্ত্র মনা, ইসলামী মনা কিংবা অন্য ধর্মের যে একটা অসাম্প্রদায়িক চেতনার মানুষ, তাদেরকে আজকে মানে একই সুরে কথা বলতে হবে। একটা জায়গায় না আসলে, একটা ব্যানারে না আসলেও, যেমন মোদী বিরোধী আন্দোলন সবাই করেছে, যার যার ব্যানার থেকে করেছে, ঠিক একইভাবে এই বিনা ভোটের মাফিয়া সরকার, যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যাদেরকে বলছে যে মাফিয়া সরকার, যারা আজকে নাগরিকদের অধিকার হরণ করছে, নাগরিকদের ঘরে ঘরে নজরদারি করছে, এবং নাগরিকরা যেটা বলে আজকে একজন মানুষ আপনার একটা রিসোর্টে গিয়েছে, সেখানে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা তাকে বেইজ্জতি করছে। কাজী এরা মানুষ না, এরা অমানুষ হয়ে গেছে, এরা মানুষ থেকে অমানুষ হয়ে গেছে, এদের মধ্যে থেকে বিবেক বুদ্ধি চলে গিয়েছে। কাজে এদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে ঐক্যবদ্ধ ভাবে, যার যার জায়গা থেকে করতে হবে। আজকে যদি আমাদের রাজনৈতিক আদর্শের কারণে এক জায়গায় যদি ঐক্য না হয়, অন্তত যার যার জায়গা থেকে অন্তত এই প্রতিবাদটা করতে হবে। তো আমার আসলে সর্বশেষ প্রশ্নটা হচ্ছে, যেটা যে জায়গায় স্বাভাবিকভাবে এটা আমাদের একটা ক্ষোভ রয়েছে, যে আজকে বাংলাদেশে এতগুলো মিডিয়া, এতগুলো গণমাধ্যম, আজকে গণমাধ্যমগুলো সঠিক নিউজ তুলে ধরতে পারছে না, সঠিক খবর পরিবেশন করতে পারছে না। আজকে আপনার একটা ফেসবুকে শো আপনার 70,000 মানুষ দেখে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশের কোন গণমাধ্যমের টকশো 70,000 তো দূরের কথা, একসাথে 20,000 মানুষও দেখেন। আপনাদের টকশো কেন দেখে? আপনি দেশের বাইরে থেকে উপস্থাপন করছেন, কারণ আপনাদের এখানে এসে মানুষ কথা বলতে পারে, আপনারা মানুষের কথাগুলো তুলে ধরতে পারছেন, মিডিয়াতে সেটা পারছে না। আমরা জানি যে মিডিয়ার উপরে অনেক রেস্ট্রিকশন আছে, সরকারি বিধিনিষেধ আছে, কিন্তু তারপরেও খালেদ মহিউদ্দিন ভাইয়ের কথা বলতে হচ্ছে যে আপনার ডয়েচে ওয়েলের যে রিপোর্টে, মিডিয়া আবার অনেকাংশে তারা নিজের একটা সেলফ সেন্সরশিপ জারি করেছে নিজেদের উপরে, যে তারা মনে করছে যে এটা কথা বললে সরকারি বিরাগভাজন হতে পারে, সরকারের আপনার রোষানলে পড়তে পারে, এই যে তথাকথিত ডিজিটাল নিরাপত্তা আইন, আপনার এই আইনে মামলা খেতে পারে। এ কারণেও তারা অনেক সময় ভয়ভীতি আতঙ্কের মধ্যে। কিন্তু এটাও আবার আমাদের জন্য একটা আপনার ভালো দিক আমি বলবো, কারণ যখন আপনি সমস্ত জায়গাগুলোকে বন্ধ করে দিবেন, মানুষের কথা বলার সুযোগ দিবেন না, তখন কিন্তু চতুর্দিক থেকে মানুষ একটা লড়াই সংগ্রাম শুরু করবে, মানুষ জেগে উঠবে। যেমন হেফাজতে ইসলাম হরতাল দিয়েছিল, কিন্তু সেই হরতালে দেখেন বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কে হেফাজত, কে অমুক দল টল করে, সেটা বিভিন্ন জায়গা থেকে নেমে গিয়েছিল, কারণ এটা কোনো হেফাজতের ইস্যু না। মোদির আগমনের বিরুদ্ধে প্রতিবাদ করায় বাংলাদেশের মানুষের উপরে গুলি চলেছে, সেটার প্রতিবাদে হরতাল হয়েছিল, সেই হরতালে মানুষ নেমেছিল। আমিও আমার জায়গা থেকে প্রতিবাদ করেছিলাম, প্রেস ক্লাবে দাঁড়িয়ে জাফরুল্লাহ চৌধুরী, সাকি সহ অনেক মানুষ। কারণ হেফাজত করুক, তারা তো মানুষ, তাদের তো আমাদের কথা বলতে হবে। আওয়ামী দুর্বৃত্তদের মতো তো না, হেফাজত করলে তাদেরকে পিটাতে হবে, মসজিদ মাদ্রাসায় ভাঙচুর চালাতে হবে, তাদেরকে জঙ্গিবাদ হিসেবে তুলে ধরতে হবে, মাদ্রাসায় অভিযান চালিয়ে গরু জবাই করার ছুরি উদ্ধার করে বলছে যে মাদ্রাসায় এই এই সেই হয়ে গেছে। একটা মাদ্রাসার ছাত্রকে আপনার টর্চার করা হচ্ছে, সমস্ত মিডিয়া টিডিয়া টকশো মকশো হইচই পড়ে গেছে। অথচ মাদ্রাসার যে আপনার 18-19টা 17টা ছাত্র মারা গেল, মাদ্রাসাগুলোতে যে নারকীয় তাণ্ডব চালাচ্ছে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা, আওয়ামী লীগ গুন্ডারা, পুলিশ প্রশাসন, সেটা নিয়ে কোনো সমালোচনা নেই। কাজে এই দলকানা সমাজকে আজকে নতুন করে জাগাতে হবে। সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের মতো এরকম যারা শিক্ষিত তরুণ রয়েছে, সচেতন মানুষ রয়েছে, তাদেরকে আজকে কথা বলতে হবে, এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একটা লড়াই সংগ্রাম করতে হবে, এবং বাংলাদেশকে রক্ষা করার আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। এবং আরেকটা কথা আমি বলে শেষ করবো, যেটি হচ্ছে যে এই সরকার দেখেন, আপনার প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী আপনার এখানে বলছিল যে আপনার 25শে মার্চের দিকে তারা আপনার যে বেলা 1:30টা থেকে 3:30টা 2 ঘন্টায় তারা 1037টি গুলি চালিয়েছিল, অর্থাৎ মিনিটে আপনার 9টি গুলি চালিয়েছিল, 93টি কাঁদানে শেল মেরেছিল, অর্থাৎ 1.5 মিনিটে একটি করে কাঁদানে শেল মেরেছিল। পুলিশ আগে এইরকম একেবারে সশস্ত্র অবস্থানে চলে গিয়েছে। কাজী পুলিশ কার নির্দেশে কোন এজেন্ট, আমার মনে হয় যে আজকে এদেশের মানুষ এখন বুঝতে পারছে, এবং একটা বিস্ফোরণ ঘটবে, জনগণের বিস্ফোরণ ঘটবে, এবং এই বিস্ফোরণের মাধ্যমে আওয়ামী দুর্বৃত্তরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আপনি দেখেন ইতিমধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অনেকে পদত্যাগ করছে। কেন পদত্যাগ করছে? যে আওয়ামী লীগের এই সমস্ত ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের কারণে। হারুন ইজার ভাই বলেছেন যে আপনার ওই যে আপনার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন শামসুল হক খান সাহেব, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। হারুন ইজার ভাইকে আমি বলবো, আমরা
ওই স্বাভাবিকভাবে বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতা সংগ্রামের একজন মহানায়ক, একজন মহাপুরুষ, আমরা তাকে সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু তাই বলে আওয়ামী লীগকে নয়। আওয়ামী লীগ সেই ধারাটা অব্যাহত রাখতে পারে নাই। মাওলানা ভাসানী সেই আওয়ামী লীগ করে নাই, সেই আওয়ামী লীগকে পরিত্যাগ করেছে। এবং নজরুল ইসলাম বাবু ভাই যেটা বলেছিলেন, বাবু ভাই এখানে নাই, কিন্তু আমার মনে হয় বাবু ভাই অবশ্যই টকশো শুনবেন, যে আপনার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ মুক্তিযুদ্ধের সময় থেকে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, অবশ্যই করেছে। 60-এর দশকের 70-এর দশকের ছাত্রলীগ আর আজকের ছাত্রলীগ এক নয়। আজকের ছাত্রলীগ হচ্ছে হেলমেট লীগ, আজকের ছাত্রলীগ হচ্ছে হাতুড়ি লীগ। যে ছাত্রলীগের হাতে গত 10 বছরে আপনি দেখেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রক্তে রঞ্জিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বক্কর, বুয়েটের আবরার, জাহাঙ্গীরনগরের জুবায়ের, পুরান ঢাকার বিশ্বজিৎ সহ অসংখ্য নিরীহ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে গণধর্ষণের মতো শিকার হয়েছে ছাত্রলীগের নেতা কর্মীদের হাতে। গত 10 বছরে ছাত্রলীগের কর্মকাণ্ড পর্যালোচনা করলে ছাত্রলীগের কোনো ছাত্র সংগঠন নয়, ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন। এবং আমি সাগর ভাই সহ বিদেশ থেকে যারা অ্যাক্টিভিস্ট, যারা এই সাংবাদিকতা করছেন, তাদেরকে বলবো আপনারা ছাত্রলীগের এই 10 বছরের অপকর্ম আন্তর্জাতিক ভাবে তুলে ধরেন, ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানান। কারণ এই ছাত্রলীগ আর এই দেশে কোনো ছাত্রদের সংগঠন নয়। মোদী বিরোধী আন্দোলন করছে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টে। আমি হারুন ইজার ভাই সেটা এখানে একমত যে মোদী বিরোধী আন্দোলন কিংবা ভারতের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেটা ভারতের জনগণের বিরুদ্ধে আন্দোলন নয়, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। ভারতীয় এদেশেরা যে দাদাগিরি করছেন, ক্ষমতার কলকাঠি নাড়ছেন, এই আওয়ামী লীগ সরকার কিভাবে ক্ষমতা এসেছে অনেক সময় লাগবে সেটি বলতে গেলে। 111-এ ভারতের একটা এজেন্ডার, একটা পরিকল্পনার অংশ হিসেবে তারা ক্ষমতা এসেছেন, এবং এসেই তারা এদেশের সিনিয়র হাই অফিসিয়াল, সেই আর্মির 57 জন সেনা অফিসারকে হত্যা করেছেন যেন সেনাবাহিনীকে তারা নিয়ন্ত্রণ করতে পারে, সেনাবাহিনীর মধ্যে প্রভাব বিস্তার করতে পারে। এইভাবে আজকে ভারত বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করে দিয়েছে তাদের এজেন্ট নিয়োগ করে, তাদের দলীয় লোক দ্বারা। কাজে আজকের আমার আহ্বান, এটা আমিও লাইভটা করেছিলাম, এটা যে কখন কি হয় আমি জানি না, আপনি থাকেন না, হারুন ইজার ভাই থাকে না, কে মারা যায় কে জানে, আমরা জানি না। কিন্তু আমরা দেশের তরুণদেরকে, দেশের সচেতন মানুষকে, এদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষকে জানাতে চাই যে এরকম ভাবে ভারত আজকে বাংলাদেশকে একটা আপনার তাদের করদ রাজ্যে পরিণত করে একটা পায়তারা করছে, বাংলাদেশকে সিকিম বানানোর পায়তারা করছে, এবং তার নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের এই বিনা ভোটের মাফিয়া সরকার, এই আওয়ামী সরকার। কাজে এই আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে পাড়া মহল্লা থেকে প্রতিরোধ করে তুলতে হবে। যেমনি ভাবে সেই হেফাজতের সহ অন্যান্য সংগঠনগুলোর 2 দিনের কর্মসূচিতে আওয়ামী গুন্ডা পান্ডারা এলাকা ছেড়ে পালিয়েছে, এদেশের জনগণ যদি জেগে ওঠে একটাও মানে হচ্ছে এলাকায় থাকবে না। এবং ওই যে অনেকগুলো পদত্যাগ করেছে না, ঠিক একইভাবে সবগুলো ক্ষমা চেয়ে পদত্যাগ করে জনগণের কাতারে সে সামিল হবে, কিন্তু জনগণকে জেগে উঠতে হবে। এবং আমি আহ্বান জানাবো সেই জনগণের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষা দেওয়ার প্রয়োজনে কে আন্দোলনের ডাক দিল, হেফাজত না বামপন্থী না ডানপন্থী, বিএনপি জামাত না কে, আমি সেটা বিবেচনা করতে চাই না। এবং এদেশের মানুষকে অনুরোধ করব, এই বিভাজনের রাজনীতি করে আর আওয়ামী দুর্বৃত্তদেরকে ক্ষমতায় রাখা যাবে না। ডাক যেই দেব, যার যার জায়গা থেকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং দেশকে রক্ষা করতে হবে। আমার আহ্বান হচ্ছে এটাই। আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শক, আপনারা দীর্ঘক্ষণ আজকের অনুষ্ঠানটি দেখলেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকে এই অনুষ্ঠান এখানে শেষ করছি। অবশ্যই অনুষ্ঠানটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলকে, এবং এই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন আপনাদের টাইম লাইনে, আপনাদের গ্রুপে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক তথ্য আছে আজকে জানবার। এই আহ্বান জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হারুন ভাই ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য, এবং নূর ভাই আপনাকে অশেষ ধন্যবাদ, এবং মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু আপনাকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।